এই এলএসডি হচ্ছে যেহেতু ভাইরাল ডিজিজ, এখন হচ্ছে যে এই ভাইরাল ডিজিজ আক্রমণ করার পরে লক্ষণ কি হবে? ছড়াবে, মানে এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। কি এটা? ছোঁয়াচে রোগ। একটা শরীরে হইলে আরেকটা এনিমেলের শরীরে কি ছড়াবে? ছড়াবে। ছোঁয়াচে রোগ, এটাকে বলা হয় ছোঁয়াচে রোগ। আমরা কিন্তু ওই যে এফএমডি যেটা, এটাও কিন্তু ছোঁয়াচে রোগ। কাজে এলএসডি যে গরুতে আক্রমণ করবে, এটা আশেপাশে মোটামুটি ভাবে যতগুলা গরু থাকে বসবাস করে, এই সমস্ত গরুতে এটা ছড়াবে। কাজে এখন হচ্ছে যে লক্ষণ কি? লক্ষণ হচ্ছে যে 1 নম্বর লক্ষণ হচ্ছে তার শরীরে হাই ফিভার, প্রচন্ড জ্বর থাকবে 1 নম্বর। 2 নম্বর হবে কি তার সারা শরীরে অ্যালার্জির মতো গুটি গুটি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে তা। 4 নম্বর হচ্ছে পায়ের গিরাগুলো ফুলে যাবে। এটা হচ্ছে মানে পরবর্তী স্টেজ। প্রথম স্টেজ হচ্ছে তার শরীরে অ্যালার্জির মতো ফুলে যাবে, জ্বর আসবে শরীরে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। এর পরবর্তী স্টেজে কি হবে? আস্তে আস্তে তার ইন্টারনাল, এটা কিন্তু আগেই হয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গুটি গুটি আছে, গুটি গুটি আছে, একবারে লিভার থেকে ইন্টেস্টাইন থেকে শুরু করে সারা শরীরে গুটি গুটি আছে। পক্সের যে ভাইরাসটা গুটি গুটি থাকে। এরপরে এক্সটার্নালি আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদের শরীরে যদি আগে চিকেন পক্স হতো, আমরা তখন কি করতাম? যে গোসল টুসুল করি না, কোনো কিছু করি না, যে এটা আস্তে আস্তে ছড়াক, ফুটক আগে। ফুটলে হবে কি আপনার এটা মাস ইমিউনিটি গ্রো করবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি অল্প দু একটা হয়, আমি যদি আবার এটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, তাহলে কি হবে? এই যে ভাইরাস আছে, ভাইরাসে আমরা অ্যান্টিবায়োটিক খাই কেন? ভাইরাসের এগেইনস্টে যে ব্যাকটেরিয়া, ভাইরাসের পাশাপাশি যে ব্যাকটেরিয়াগুলো ঢুকে, এরাকে মারার জন্য, এদেরকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, নাহলে অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নাই। তাহলে এক নম্বর হচ্ছে যে তার শরীরে কি জ্বর আসবে, এরপরে হলো যে তার সারা শরীর জুড়ে অ্যালার্জির মতো ফুটে আসবে, এরপরে হবে কি তার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এরপরে চলাফেরা করতে পারবে না, এরপরে আস্তে আস্তে তার পায়ের গিরাগুলো ফুলে যাবে। অনেক সময় গলকম্বল পুরাটা ফুলে গেছে, গলকম্বল যেটা শক্ত হয়ে গেছে, ফুলা শক্ত হয়ে গেছে, পুজ বের হচ্ছে, সে পরে আস্তে আস্তে দেখা যায় যে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, শরীর দুর্বল হয়ে যাবে, মাটিতে পড়ে যাবে। পড়ে গেলে দেখবে এমন আছে, আমি কালকেও একটা এলএসডি পাশে দেখেছি, শুয়ে আছে মাটিতে, মানে এটা আর উঠার সম্ভাবনা নেই, চোখ দিয়ে মানে কেতু টেতু সহ আসছে, শরীরে আর সেন্স নাই তার, কারণ হোল বডি প্রায় শেষের দিকে, মৃত্যু সজ্জা। এখন হচ্ছে এইগুলো হচ্ছে তার সারা শরীরে ব্যথা থাকবে, প্রচন্ড ব্যথা থাকবে। এই অ্যানিমালটা দাঁড়াইছেই, আর 3 দিন পর্যন্ত আর কি বসে নাই, শুয়ে নাই, কিংবা শুয়ে আছে আর উঠতেছে না, ভয় তার শরীরে, যা আমি মনে হয় বসলে আর উঠতে পারবো না, উঠলে আর বসতে পারবো না। ঠিক আছে, এই যে সারা সর্বাঙ্গে ব্যথা, সারা শরীরে ব্যথা, খাওয়া দাওয়া বন্ধ, এই যে রেস্টলেসনেস, তার এই হচ্ছে তার লক্ষণ এলএসডি। এখন হচ্ছে যে আমরা যদি চিকিৎসা করতে যাই, চিকিৎসা করার সিস্টেম হচ্ছে যে এটা যেহেতু ভাইরাল ডিজিজ, কাজে এর কোনো চিকিৎসা নাই। অটোমেটিক্যালি কি 14 দিন 15 দিন পরে এই ভাইরাসগুলো চলে যাবে, পরে যে গুটি গুটি উঠছে, এই গুটিগুলো আস্তে আস্তে বডির ইমিউনিটি গুলো শুকায় যাবে। এখন আমরা বলতে পারেন যে শুরুতেই যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, তাহলে কি হবে? শরীর বডির গুলা এগুলো সবগুলা কি উঠবে না, দাঁড়াবে না, মানে গুটলিগুলা ভাসবে না। যদি না উঠে তাহলে কি হবে? তার বডিতে প্রচুর পরিমাণে ইমিউনিটি গ্রো করবে না। এখন এইটা হচ্ছে যে ওয়ান টাইম, একবার হয়, এরপরে আর হবে না। এক গরুতে যদি একবার এলএসডি হয়, দ্বিতীয়বার হওয়ার সুযোগ খুব কম। আমাদের মানুষের যদি একবার চিকেন পক্স হয়েছে, এরপরে আর হয়েছে, এরপরে আর নাই। কারণ হচ্ছে এমন পরিমাণে পক্স হয়েছে সারা শরীরে, আমার সারা শরীরে কি এইটার এগেইনস্টে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে। এই যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে, পরবর্তীতে আর পক্স রোগীর সাথে যতই ঘষাঘষি করেন গিয়া আপনার আর হবে না, আর হবে না। হ্যাঁ, ইমিউনিটি গ্রো করছে। এই এনিমেলের ক্ষেত্রে আমরা শুরুতে অ্যান্টিবায়োটিক ইউজ করি না, কারণ জানি এটা ভাইরাল ডিজিজ। কাজে আস্তে আস্তে যদি ভালো হয়ে যায় তো হয়ে গেল, তার ইমিউনিটি যদি শক্ত থাকে তাহলে কিছু গুটিমুটি হয়ে এরা খাওয়া দাওয়া বন্ধ হয়ে দেখা যায় 2, 4, 5 দিন পরে আস্তে আস্তে যদি খাবারটা তার কন্টিনিউ করে, তাহলে অ্যান্টিবায়োটিক দরকার নাই। যদি মনে করেন যে খাবার দাবার বন্ধ করে দিছে, তার শরীরে মানে খুব বেশি অবস্থা, নড়াচড়া করতে পারতেছে না, তাহলে তখন আমরা ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য আমরা কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করি। এখন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক কোনটা ইউজ করবেন? ভাইরাসের এগেইনস্টে একটা আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি। ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে না, কারণ আমি তো জানি না যে কোন ধরনের ব্যাকটেরিয়া ঢুকছে শরীরের মধ্যে। হ্যাঁ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ঢুকতে পারে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ঢুকতে পারে, ফাঙ্গাস ঢুকতে পারে, রিকেটসিয়া ঢুকতে পারে, ক্লামাইডিয়া ঢুকতে পারে। এই কারণে আমরা একটা কি করবো? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো? পেনিসিলিন বাদ দেয়া, আর বাদ বাকি সবাই ব্রড স্পেকট্রাম। সেফটি একজন একটা না, তো খালি পেনিসিলিন বাদ দেয়া সবই ব্রড স্পেকট্রাম। এমপিসিলিন ব্রড স্পেকট্রাম, এমোক্সাসিলিন ব্রড স্পেকট্রাম, সিপ্রোফ্লক্সাসিন ব্রড স্পেকট্রাম, জেন্টামাইসিন ব্রড স্পেকট্রাম, এরপর হলো আপনার এই সেফট্রিয়াক্সন ব্রড স্পেকট্রাম, সেফট্রিয়ান হলো ব্রড স্পেকট্রাম, সবই যা আছে। হ্যাঁ, তার মানে পেনিসিলিন বাদ দেয়া সবই ব্রড স্পেকট্রাম। অক্সিটেট্রাসাইক্লিন ব্রড স্পেকট্রাম, এরপর হলো সালফোনামাইড, এইগুলো ব্রড স্পেকট্রাম। তো এখন হচ্ছে যে আপনি কোনটা ব্যবহার করবেন,
এটা হচ্ছে আপনার চয়েসের উপরে নির্ভর করবে এবং খামারি কত টাকা বেয়ার করতে পারবে। কারণ অ্যান্টিবায়োটিকের কিন্তু কি দাম আছে, এক একটার এক এক দাম। এখন হচ্ছে যত বেশি দামের ব্যবহার করবেন তত বেশি তার অ্যাক্টিভিটি বেশি, সেফ থাকবে বেশি তত। এখন আমরা সাধারণত আপনার পেনিসিলিন বাদ দিয়ে আমরা যদি মানে গরিব খামারি থাকে তাহলে আমরা অল্প দামের অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করবো, জেন্টামাইসিন ইউজ করবো, অ্যামোক্সিসিলিন ইউজ করবো, এমপিসিলিন ইউজ করবো। যদি এগুলা দিলে যদি কভার হয়ে যায় তো হয়ে গেল। আর যদি খামারি বলে যে না আমার ভাই সমস্যা নাই, টাকা পয়সার কোনো সমস্যা না, আপনি ইউজ করেন ভালো দামি অ্যান্টিবায়োটিক, তাহলে দেন আপনি সেফট্রিয়াক্সন সবচেয়ে নিরাপদ ড্রাগ সেফট্রিয়াক্সন। তারপর যে টাইফুরভ্যাট, এটা সেপ্টেরিয়ান গ্রুপের ওষুধ, হ্যাঁ 4th জেনারেশন। তা আমরা দেখা যায় যে 4th জেনারেশন ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা হয় সেফট্রিয়াক্সন অথবা কি সেপ্টেরিয়ান, এটা টাইফুরভ্যাট আছে, এই টাইফুরভ্যাট, এই সেপ্টেরিয়ান, এগুলো আমরা ইউজ করবো। অথবা অগমেট ইউজ করতে পারেন, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভুলানিক অ্যাসিড। মানে আমাদের কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক প্রিভেনশন আছে, হ্যাঁ আমরা যাবো প্রিভেনশন। তাহলে এক নম্বর হচ্ছে আমরা চিকিৎসা করতে গেলে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো একটা, ঠিক আছে। আর তুমি যেটা বললা যে তোমার খুশি, শুরু থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, সমস্যা নেই, দেওয়া যাবে। আচ্ছা এত ওষুধ দিছো তুমি, কেমনে তুমি রেনামাইসিনও মারছো নাকি অক্সিটাটা সেগুলো নাকি বললা? সেফট্রিয়াক্সন আর কি দিছো? 7 দিন আর কি দিছো? সেফট্রিয়াক্সন আর কি দিছো? আচ্ছা হ্যাঁ, একটা অ্যান্টিবায়োটিক ইউজ করো বারে বারে, ওই যে অ্যামোক্সিসিলিন, পুরো অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে কিছু লাভ নাই, ঠিক আছে। একটা অ্যান্টিবায়োটিক তুমি শুনো, না না এটা আমি বলতে, একটা অ্যান্টিবায়োটিক দিবা তুমি, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিক খুব বেশি কাজে আসবে না তোমার, জাস্ট এটা প্রিভেন্টিভ হিসেবে ব্যাকটেরিয়া গুলো মারার জন্য। তাহলে একটা অ্যান্টিবায়োটিক দিবা, কোন অ্যান্টিবায়োটিক দিবা তোমার আর খাবারের অ্যাডজাস্টমেন্ট করে দিবা যে খাবারে কোনটা চায়। কালকে আমি গেছি একটা শ্বাসকষ্ট রোগী, তার মানে অ্যাসপাইরেশন নিউমোনিয়া, এই যে মুখ চুবাইয়ে যে খায় ভুসির মধ্যে, না এদের কি করছে, ভুসির কণা সহ পানি সহ ফুসফুসে চলে গেছে। তো ফুসফুসে চলে গেছে, 2-3 দিন গেছে, অপেক্ষা করছে, এই খালি শুধু পেইন কিলার অথবা ডেক্সামেথাসোন দিছে, দেওয়ার পরে এটা আর কাজ হয় না। কালকে আমাকে নিয়ে গেছে, যাওয়ার পরে দিয়ে যে প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট, তার শ্বাসকষ্ট। তো এখন দেখা যায় টেম্পারেচার আগে ছিল হাই, এখন কমে গেছে, লো হয়ে গেছে। আর তার শ্বাসকষ্ট প্রচন্ড, তো অ্যাসপাইরেশন নিউমোনিয়া এটা, হ্যাঁ ফুসফুসের ভিতরে পানিও অথবা ওই যে ভুসির দানা ঢুকে পড়ছে, টান দিচ্ছে যে ঢুকে পড়ছে। তো এখন হচ্ছে যে তার চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, হাই ফিভার, হাই অ্যান্টিবায়োটিক আমরা টাইফুরভ্যাট দিয়ে আসছি, ফ্লুমেক্সিন দিয়ে আসছে, পেইন কিলার, এরপর স্টেরয়েড ড্রাগও দেওয়া হয়েছে। এরপরে তাকে বাষ্প দিতে হবে, যাতে না খেতে মুখে বাষ্পগুলা গেলে যাতে ফুসফুসগুলা ক্লিয়ার হয়, ক্লিয়ার গুলো হয়। হ্যাঁ কালকে অবস্থা খারাপ ছিল, আজকে একটু মোটামুটি ভাবে ভালো। বাষ্প হচ্ছে যে আপনার পানি গরম করে, আমরা যেমন করোনার সময় যেভাবে নিছি না খেতে মুখে দে, এই করোনার সময় আমরা যেমন গরম পানি নিছি, গরম পানি নিলে কি হবে, এই যে ইয়াগুলা আপনার ফুসফুসের ভিতরে যে ব্রঙ্কিউলস গুলো আছে, এই ব্রঙ্কিউলস গুলা কি কফ টফ যদি জমা থাকে এদিকে বের হয়ে আসবে, এটি ক্লিয়ার হবে, ব্রঙ্কো ডাইলেটর হিসেবে কাজ করবে। মেন্থল ইউজ করতে গেলে তোমার তাইলে ওই যে গরম পানির মধ্যে মেন্থল ছেড়ে দিতে হবে, পরে ভিতরে গেল মেন্থল। হ্যাঁ নেবুলাইজার দেও, নেবুলাইজার গরুর কেমনে দিবা? আচ্ছা দেও, দিতে পারলে ভালো। আমরা নেবুলাইজার ইউজ লাই না, গরুরটা তুমি পাতিলের মধ্যে পানি গরম করবো, গরম করে সেরে এর মধ্যে যদি দিতে চাও সালবিটামল গ্রুপের ওষুধ, সালবিটামল গ্রুপের ওষুধ ছেড়ে দে, পরে গরু টেনে নেবে, নাকি মুখে মুখটা খালি ধরে রাখবে, নাকি মুখে রাখবে না কেন? আরে মুখটা ধরে রাখবো যতটুকু ঢুকে। শোনো, আরে শোনো, তুমিও কি ধরে রাখো, একটু তো কষ্ট হবে সবারই। এখন ঘটনা হচ্ছে পাতিলটা সামনে নিয়ে ধরে রাখবো, আর মুখটা একটু ধরে রাখবা, বা যাই গেল 1-2 মিনিট যাই গেল, কিছুক্ষণ পরে আবার দিবা, চেষ্টা করতে হবে। অথবা তুমি যদি তাও না পারো তাহলে গরুর মুখের উপর একটা সালা ফালাই দেবো, বস্তা ফালাই দেবো, বস্তা ফালাই দে, পাতিল বরাবর বস্তা ছেড়ে দেবো, তাহলে এর ভিতর দিয়ে ঢুকলো, তোমার যাতে দেখা যায়, আবার কষ্ট করা যাবে না তাকে।
তুমি দললা এমন ভাবে একবার নাক মুখ ফুরিয়ে দেয়া চাল্লা, এইভাবে হরা যাবে না। আমরা যেমন আমরা ড্রেন্সিং টিউব ইউজ করি মাঝে মাঝে, যে এফএমডি খুরা রোগ হলে খাইতে পারে না মুখে ঘা, তখন আমরা স্টমাক টিউব দিয়ে খাবার দিই। কিন্তু এমন ভাবে দিবা যাতে সে ডুব গিলতে পারে, তার যাতে জিহ্বাটা নাড়াইতে পারে। জিহ্বা যদি নাড়াইতে না পারে তাহলে তো তোমার খাবার কি খাদ্য নালীতে না যায়, ফুসফুসের নালীতে ঢুকে পড়বে, ফুসফুসের নালীতে ঢুকে গেলে তো মারা যাবে। এই কারণে আমরা খুবই ভয় পাই যে বোতল দিয়ে খাবার খাওয়ানো। বোতল দিয়ে কোনো খাবার খাওয়াইতে গেলে শিওর হইতে হবে জিহ্বাটা নাড়াচাড়া যাতে করতে পারে। আর যদি জিহ্বা টান দেও খাওয়া, তাহলে একটু একটু করে খাও, অল্প অল্প করে খাও, তারে খাওয়ায় খাওয়ায় কি শিওর হইতে হবে যে তার যাতে শ্বাসনালীতে না ঢুকে। হ্যাঁ, এটা খুবই সাবধানতার সহিত বলবো। কোথায় মারা যাবে তোমার শ্বাসনালীতে পানি ঢুকে গেলে মারা যাবে না তোমার, তাহলে তো ওটা না, এটা তো শ্বাসনালীতে ঢুকে পড়ে, তোমার পানি মাঝে মাঝে ঢুকে পড়ে শ্বাসনালীতে, তো অনেক কষ্ট হয় এটা বের করা, এটা বের করতে হবে। হ্যাঁ, বমি হয় কেন? আমরা দম নিতে তো কষ্ট। অনেক সময় আমরা পান সুপারি খাই না, কাঁচা সুপারি খাইলেও তো দেখা যায় শ্বাসনালীতে অনেক সময় ঢুকে পড়ে যায়, সেটা অনেক কষ্ট হয়তো এটা ফলাইতে, দম টম সহ বন্ধ হয়ে যায়, দম টম সহ, হ্যাঁ হ্যাঁ, মারাও যায় এইভাবে। কাজে গরুর ক্ষেত্রে খুবই কমন একটা অ্যাসপাইরেশন নিউমোনিয়া। অ্যাসপাইরেশন নিউমোনিয়াটা হচ্ছে যে শ্বাসনালীতে কোনো পানি অথবা বুসির কণা অথবা খুদের যাওয়াটাও ভিতরে ঢুকে পড়া। তাহলে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব 1 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরে দিব কি একটা অ্যান্টিহিস্টামিন। একটা অ্যান্টিহিস্টামিন দিব, যেহেতু তার শরীরে ঘা হয়েছে, অনেক চুলকানে, হিস্টামিন পরিমাণ রিলিজ হচ্ছে, তার শরীরে কি ঘা আছে, অ্যান্টিহিস্টামিন দিব। তাহলে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, পেইন কিলার দিব, ব্যথা আছে পেইন কিলার দিব। এখন অ্যান্টিহিস্টামিন যেটা আছে আমরা কম পয়সা দামের অ্যান্টিহিস্টামিন, যেটা ক্লোরফেনিরামিন গ্রুপের ওষুধ অথবা ফেনিরামিন গ্রুপের ওষুধ, যেমন এস্টাভেট, হ্যাঁ, এরপরে রেনাসিন ভ্যাট, হিস্টাসিন ভ্যাট, এগুলো আমরা অ্যান্টিহিস্টামিন দিব। আর হচ্ছে 3 নম্বর পেইন কিলার। পেইন কিলার গ্রুপের ওষুধ বাজারে এখন বর্তমানে ফ্লুনিক্সিন গ্রুপের ওষুধ আছে, সেফ ড্রাগ, মেলভেট আছে, মেলফেনামিক অ্যাসিড, মেলভেট পাওয়া যায় না, টলফেনামিক অ্যাসিড আছে, হ্যাঁ, টলফাভেট আছে, টলফেনামিক অ্যাসিড আছে, আর হচ্ছে আপনার টাফনিল আছে। তাহলে টলফেনামিক অ্যাসিড আছে, টাফনিল আছে, আর ফ্লুনিক্সিন আছে। হ্যাঁ, এই 3টা গ্রুপের ওষুধ আছে আমাদের কি পেইন কিলার। আমরা গরুতে আমরা সাধারণত ডাইক্লোফেনাক এটা ইউজ করি না। এরপরেও কিছু টাকা পয়সা সেভ করার জন্য মানুষের, হ্যাঁ, এত কিছু দরকার নেই, এটা দিলে তো বিল বাড়াবেন খালি আপনি, এত বিল বাড়ায় এত লাভ নাই। হ্যাঁ, আপনি একটা জিনিস কাজ করেন, আপনি যে জায়গায় অ্যান্টিবায়োটিক দিবেন এটা পাশাপাশি ভিটামিন দিবেন না কখনো। কারণ আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি জীবাণু মারার জন্য, পাশাপাশি যদি আমি ভিটামিন দিতে, তো জীবাণু মরবে না, তার তো খাবার রেডি সাথে। এখন আপনি তারা খাবারও দিলেন এট এ টাইম, আবার তারা আপনার অ্যান্টিবায়োটিক দিলেন মারার জন্য, দুইটা করা যাবে না। আপনি অ্যান্টিবায়োটিক ডোজ শেষ করেন, এরপরে ভিটামিন মিনারেল যাইতে, হ্যাঁ, পাশাপাশি দেওয়া যাবে। জিঙ্ক এমনিতে, জিঙ্ক হলো আপনার না, দুর্বলতা পরে এমনি কেটে দেবে। জিঙ্ক হলো একটা আপনার কোবাল্ট মিনারেল, খনিজ পদার্থ, এটা হচ্ছে, আর তেমন কিছু ফাংশন নাই। আমরা এগুলো দেই আসলে গরু বুঝে না প্রাণী, আমরা মনে যা চাই তাই দিয়ে যাইতেছে, আনুমানিক, সব আনুমানিক, এগুলো কোনো যুক্তিগত না। আমি চিকিৎসা করতে আসছি, জাস্ট অ্যান্টিবায়োটিক চলবে, সাথে কোনো ভিটামিন মিনারেল চলবে না, কিছু নাই চলবে। আবার অ্যান্টিবায়োটিক 5 দিন অথবা 7 দিন ডোজ শেষ হবে, এরপর আপনি ভিটামিন মিনারেল সবকিছু যা খুশি তাদের, ঠিক আছে। আমরা ভিটামিন মিনারেল দেওয়ার কোনো যুক্তিগত নাই। গরু এত দুর্বল হয়েছে, শুয়ে থাক, মানুষ হসপিটালে দেখবে যে কোনো ভিটামিন দেয়, হাসপাতালে একটা ভিটামিনও নেয় না, কোনোদিনও ভিটামিন নেয় না। দেখেন মুমূর্ষু রোগীর হসপিটালে দিতে আছে, একটা ভিটামিন নাম গন্ধ শুনে না, কোনো নাই। আপনি যত বাইরে যাবেন, ভাইটালিন ইনজেকশন মারেন, অমুক ইনজেকশন মারেন, যত আপনার কম দামে ডাক্তার হইব, গ্রামের ডাক্তার হইব, তত ভিটামিন মারো, খালি সবার ভিটামিন ইনজেকশন মারো, ভাইটালিন, অমুক টমুক হিমোগ্লোবিন। কিন্তু হসপিটালে যান, কোনো ভিটামিনের নাম বলতে, খাবার খান, খাইলেই ভিটামিন ঢুকবে শরীরের ভিতরে। আল্লাহ তাআলা খাবার দিছে, আপনাকে স্যালাইনও দিতে চায় না হসপিটালে, বলবেন যে স্যালাইন যদি খাইতে পারেন, নট স্যালাইন পুশ করার দরকার নেই, আপনি খান, খাবারের মাধ্যমে খান, কারণ আমার প্রসেসিং এর মাধ্যমে যেটা যাবে এটা কাজে লাগবে বেশি। আপনি ভিটামিন সমৃদ্ধ খাবার খান, তাহলে তো হয়ে গেল, আপনার ভিটামিন তো দেওয়ার দরকার নাই। আপনার প্রচুর পরিমাণে, এই কারণে হসপিটালে খাবার খাওয়ায় যে আপনি খাবার খান, আপনাকে খাওয়াইতে হবে। তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিহিস্টামিন দিব, পেইন কিলার দিব, এই 3টা ওষুধ দিব আমরা, ঠিক আছে। আর যদি টেম্পারেচার কমে যায়, তাহলে আমরা কিছু স্টেরয়েড ড্রাগ ইউজ করবো গরুর ক্ষেত্রে, অল্প সময়ের জন্য, 7 দিন, বড় জোর 5 থেকে 7 দিন স্টেরয়েড ড্রাগ ইউজ করবো। স্টেরয়েড ড্রাগ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, কোনো পেশেন্ট যদি মুমূর্ষ থাকে, মানে খুব দুর্বল, উইকনেস, তার শরীরে অ্যাক্টিভিটি কমে গেছে,
তাহলে আমরা স্টেরয়েড ড্রাগ দেবো। স্টেরয়েড ড্রাগের কাজ হচ্ছে শরীরের অ্যাক্টিভিটি বাড়ায় দাও, মানে সেলুলার অ্যাক্টিভিটি, প্রত্যেকটা সেলের কি সজীবতা অ্যাক্টিভিটি, যেটা মানে মনে করেন যে ড্যামেজ হয়ে গেছে, নড়াচড়া করতেছে না, তাকে একটু খাবার দেওয়া, খাবার সংগ্রহ করা, তাকে তার অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়া। হ্যাঁ, অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়া। নরমালি কিন্তু কোনো স্টেরয়েড ড্রাগ ইউজ করা যাবে না, কার্সিনোজেনিক ইফেক্ট। স্টেরয়েড ড্রাগ যদি আমি ইউজ করি এবং ওই অ্যানিমেলের প্রাণীর মাংস যদি খাই, তাহলে এটা কার্সিনোজেনিক মাংস হয়ে যাবে তখন। এই কারণে স্টেরয়েড ড্রাগ হচ্ছে লাইফ সেভিং ড্রাগ, অতি মুমূর্ষ মানুষের ক্ষেত্রে এবং অতি মুমূর্ষ অ্যানিমেলের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, আমরা এখন অনেক সময় দেখা যায় যে রুচি নাই খাবারের, হ্যাঁ, তখন আমরা স্টেরয়েড ড্রাগ ইউজ করি। ঠিক আছে, কিন্তু এটা ইউজ করা যাবে না। রুচি কেন হারায় ফেলছে, রুচি কেন হারায় ফেলছে ওইটা খুঁজে বের করতে হবে। তাকে কৃমিনাশক ওষুধ দেন, হয়তো কৃমির কারণে তার রুচি নষ্ট হয়ে গেছে, আমরা কৃমিনাশক ইউজ করি, কৃমিনাশক খাওয়ানোর পরে তাকে কিছু ভিটামিন মিনারেলস দেই, ভিটামিন মিনারেলস দেওয়ার পরে রুচি এসে পড়বে তার। কিন্তু স্টেরয়েড দিয়া তাকে রুচি আনা যাবে না। স্টেরয়েড হচ্ছে যে আপনার এটা কি একবারে মুমূর্ষ অবস্থা দেওয়া হয়। তাই আপনার মুমূর্ষ এলএসডি ক্ষেত্রে যদি মুমূর্ষ পেশেন্ট থাকে, টেম্পারেচার যদি কমে আসে, তাহলে দেন আমরা স্টেরয়েড ড্রাগ ইউজ করবো। বাজারে পাওয়া যায় ডেক্সামিথাসোন গ্রুপের ওষুধ আর হচ্ছে প্রেডনিসোলন গ্রুপের ওষুধ। টেম্পারেচার 100 নিচে নেমে গেলে, হ্যাঁ, 100 নিচে নেমে গেলে আপনি স্টেরয়েড ইউজ করবেন, স্টেরয়েড ইউজ করবেন। আমরা নরমাল, হ্যাঁ স্যার, ওই আমরা যখন শুরু আছে সিরাপ অথবা না, নির্দিষ্ট কোনো মাপ, এটা আনুমানিক, আনুমানিক, হ্যাঁ, কতটুকু যে যেতে পারে। আমরা যেমন ওই যে ইউজ করি, যে স্ট্র ইউজ করি আই করার সময়, এগুলো হলো যার যার কর্মের দক্ষতার উপরে, এটা যে ঢোকাবে সে ততটুক মানে তার অনুমানের উপরে। কারণ এই নালীটা এমন অবস্থা আছে, এক এক পেশেন্টের এক এক সাইজ, এক এক সাইজ, হ্যাঁ, আর কতটুকু ঢুকবে এটা হচ্ছে যে কাজ করবে তার ঢোকানোর উপরে নির্ভর করবে সে। তো এখন হচ্ছে যে আমরা তাহলে এই হচ্ছে যে আমাদের এলএসডি চিকিৎসা। এলএসডি চিকিৎসা হচ্ছে যে আপনার বললেন যে দিলেই যে ভালো হবে এমন কোনো কথা নাই, এক এক অ্যানিমেল এক এক রকম চিকিৎসা। হ্যাঁ, দিলে যদি সব তার খাওয়া দাওয়া ঠিক হয়ে যায়, আবার স্টার্ট করে দেয়, তাহলে ভালো, ওকে, আর দরকার নেই, পরে আর দরকার নেই। 7টা দিন দেওয়ার পরে আর দরকার নেই, আপনি 14 দিন 10 দিন 12 দিন দেওয়ার কোনো মানে নাই। 7 দিন দিয়ে খালি কোনো ভাবে ব্যাকটেরিয়া মেরে শেষ করে দিন, এরপরে আপনি তার বডির ইমিউনিটিতে সে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। পরে এরপরে আর অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, 7 দিন পরে আর অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এরপরে দিতে গেলে আপনার শরীরে কি তার আরো শরীর দুর্বলতা বেড়ে যাবে, দরকার নেই। 7 দিন হলে এনাফ। লাস্টের দিকে করোনার ক্ষেত্রে কি হয়েছে যে 10 দিন পরে আর করোনা টেস্টই করে নাই। একটা পেশেন্ট যদি পাইছে যে করোনা পজিটিভ, 10 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আর নেগেটিভ, আর এটা বাইর করার দরকার নাই, 10 দিন পরে এমনি ফ্রি ছেড়ে দিছে, যাও, তোমার আর পজিটিভ থাক আর নেগেটিভ থাক আর দরকার নেই, তুমি সেফ, চলে গেলা। ঠিক আছে, ছেড়ে দিছে। তা আমরাও এই একই অবস্থা, যে তুমি অ্যান্টিবায়োটিক যদি স্টার্ট করো, তাহলে 7 দিন অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়ে ছেড়ে দিবা, পরে আর দরকার নেই, পরে আপনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিকে তুমি মাঝারি দিও, তোমার প্রথম দিকে নাও পাইতে পারে তোমার। ঠিক আছে, তুমি যখন দেখবা যে তার মানে গুটি মুটি সব বাড়িয়ে পড়ছে, দিয়ে দেবো অ্যান্টিবায়োটিক, যদি পারমিট করে খামারে। আর যদি খামারি গরিব দুর্বল, তাহলে তো তারা দিয়ে কি করবে, তাহলে তো ট্যাবলেট দিতে হবে, তারা সে টাকা করতে পারবে না, তখন তাকে কি করবো, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে দিবা, পেইন কিলার ট্যাবলেট দিয়ে দিবা, এরপর হলো অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দিয়ে দিবা। গরিব মানুষ কি করবা, তারা দিলে তো হবে না। ঠিক আছে, তারা দিলে তো লাভ নাই। এই আবার একটা মার্কার নিয়ে আসো তো নাজামুলের কাছ থেকে, এই যে নাজামুল খুলছে, নাজামুলের দোকান, একটা মার্কার নিয়ে আসো। আচ্ছা, উলান ফুল আমরা কথা বলতেছি, হ্যাঁ, একটা মার্কার নিয়ে আসো। আচ্ছা, তাহলে এই এলএসডির কি করবো আমরা, চিকিৎসা গেল প্রতিরোধ। কি প্রতিরোধ হচ্ছে আমরা ভ্যাকসিন ইউজ করবো, আমরা কি ভ্যাকসিন দিব। হ্যাঁ, এলএসডি ভ্যাকসিন সরকারিভাবে তৈরি হয়নি এখন পর্যন্ত, কোম্পানি থেকে বের করছে। হ্যাঁ, কোম্পানি থেকে বের করছে, আমরা কোম্পানি ভ্যাকসিন যদি পাই, কোম্পানি ভ্যাকসিন বের করবো, ইউজ করবো আমরা। এটা সাধারণত বছরে 2 বার দেওয়া হয়, 1 বার দেওয়া হয় না। আমরা এলএসডি পূর্ণাঙ্গ ভ্যাকসিন বের করা হয়নি সরকারিভাবে। এখন আমরা সরকারিভাবে যেটা দেওয়া হয়, পক্স ভ্যাকসিন আছে, যেটা ছাগলে গোট পক্স দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, গোট পক্স ভ্যাকসিন আছে, হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, এটাই তো দিচ্ছি আমরা। সরকারি হাসপাতালে তো গোট পক্সই দেওয়া হচ্ছে। গোট আর ইয়া তো একই, ছাগল আর গরু তো একই গ্রুপের। হ্যাঁ, কাজেই আপাতত এলএসডিটা বের হওয়ার আগ পর্যন্ত গোট পক্স, ছাগলের যত পক্স ভ্যাকসিন আছে, এগুলো ভ্যাকসিন ইউজ করা হয়। এমনিতে ভালো, এমনিতে ভালো। মারা যেতে পারে, মারা যাওয়ার সম্ভাবনা আছেই,
এটা যাবে তার বডির ইমিউনিটির উপর নির্ভর করে। ছোট বাছুর যদি হয় তাহলে মারা যাওয়ার সম্ভাবনা প্রায় 90-র উপরে, 90-এর উপরে, প্রায় 100%। হ্যাঁ, এলএসডি যদি ছোট বাছুরের হয় তাহলে প্রায় 100%, এই এফএমডির মতো, খুরা রোগের মতো, প্রায় মর্টালিটি রেট, মৃত্যুর রেট প্রায় 100%। দিলেও মারা যাবে, না দিলেও মারা যাবে। তবে আমার যেহেতু মানে চিকিৎসা তো করা লাগবে, যদি বাঁচা যায় বেঁচে গেল, ঠিক আছে, বেঁচে গেল। সবই আসে পাশে, অনেক সময় ম্যাক্সিমাম প্রায় এখন প্রায় 70% পেশেন্টের ক্ষেত্রে সেনার নিচে পানি আসতেছে, পানি আইসে শক্ত হয়ে যেতেছে একবারে। দরকার নাই ফুসিট দিলে, ফুসিট দেওয়ার দরকার নাই, কারণ ফুসিট দিলে শরীরের পানি টানি সব বের হয়ে যাবে, তার বডি ইমিউনিটি এমনি কমে আসবে তখন যা আছে, ঠিক আছে, দরকার নেই, এমনি থেকে কমে আসবে। তার বডি স্ট্রেংথ আসুক আগে, সে খাওয়া দাওয়া শুরু করুক, তার বডি ঠিক হলে পরে আস্তে 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 পানিগুলো এমনি বের হয়ে যাবে, পরে দিব। ফুসিট দিলে কি আমরা যদি ডাইউরেটিক্স ইউজ করি পরবর্তীতে ইউজ করতে হবে, আগে ইউজ করা যাবে না, আগে ব্যবহার করা যাবে না, সমস্যা আস্তে আস্তে বেড়ে যাবে। এটা তো লাম্পিস মনে করো একলামশিয়া হইতেছে না, মেয়েদেরও তো হইতেছে সমানে, আস্তে আস্তে যাবে। এত তাড়াহুড়া সব যদি একবারে বার করে দাও, বডির ফ্লুইডের সাথে সাথে কি তার, তুমি যদি পানি বের করো, তার পানির সাথে সাথে তোমার লবণ পানি বের হয়ে যাচ্ছে শরীরে, শরীরে আরো মিনারেলস বের হয়ে যাচ্ছে তার শরীরে, হ্যাঁ, মানে অ্যান্টি সিরাম সহ বের হয়ে যাচ্ছে তার বডি থেকে। তাইলে আপনার কি হবে, তার শরীর আরো দুর্বল হয়ে যাবে। খাবার যদি ঠিক থাকে, সে খাইতে পারে, তাহলে তেল বের করা যাবে। আর গরু খাইতেই পারতেছে না, তার বডির ফ্লুইড সব বের করে দিলা, তাহলে কেমনে বের হবে? কাজে এটা এখন দেওয়া যাবে না। তার খাবার দাবারটা স্টার্ট করুক, সে 2-4-5 দিন 7 দিন খাবার দাবার স্টার্ট করুক, সে একটু মোটামুটি শক্ত অবস্থানে আসুক, পরে আমরা তার ফ্লুইড বের করবো না। তখন তাকে ফুসিড অথবা ফুসিড প্লাস অথবা লেসিক্স যেটা আছে ডায়াবেটিস গ্রুপের ওষুধ, এগুলো আমরা একটু পরে ইউজ করবো, কয়েকদিন পরে ব্যবহার করবো, 5-7 দিন পরে ব্যবহার করবো। আমরা পাশাপাশি এলএসডি ক্ষেত্রে আমরা খাবার সোডাটা ইউজ করবো, হ্যাঁ, যাতে পেটটা না ফুলে যায়। তার খাবার সোডা যেটা আছে, খাবার সোডা যে কোনো ভাইরাস ধ্বংস করতে সক্ষম খাবার সোডা। হ্যাঁ, খাবার সোডা আমরা গরু অনুযায়ী 100 গ্রামের জন্য 100 গ্রাম, 200 গ্রামের জন্য 200 গ্রাম পার কেজি, 1 গ্রাম পার কেজি খাবার সোডা। তাহলে আমরা খাবার সোডাটা ইউজ করবো, কারণ আপনার কুকুরও যদি কামড় মারে, তাহলে ভাইরাস যদি আপনার থাকে, ভাইরাস কিন্তু খাবার সোডা মারা যাবে, খাবার সোডা কিন্তু ভাইরাস মারা যায়। কাজে আমরা খাবার সোডা ইউজ করবো এলএসডি ক্ষেত্রে। খাবার সোডা খাবে সকাল বিকাল। আর হচ্ছে নিম পাতা, নিম পাতা আছে না, হ্যাঁ, 1 কেজির জন্য 1 গ্রাম। তাহলে আমরা আরেকটা ব্যবহার করবো কি, নিম পাতা, নিম পাতার রস যদি খাওয়াইতে পারি, অথবা নিম পাতাতে গোসল করাই দেবো আমরা, গোসল টোসল করাই দেবো নিম পাতাতে। আমরা বাইকটা যদি খাওয়াইতে পারি, অথবা কেউ যদি মনে করেন যে গরম পানির সাথে, হালকা কুসুম গরমের সাথে নিম পাতা চুবায় একটু গোসল করাই দিলাম, ঠিক আছে। ভাইরাস পেট ফাঁপা থাকলে এই খাবার সোডা খাওয়াবে, খাবার সোডা দিবা, অথবা শিরাতে আইবিতে ঢুকাই দিবা। সোডিক ইনজেকশন আছে, সোডিক ইনজেকশন, খাবার সোডা ইনজেকশন আছে, সোডিক ইনজেকশন পাওয়া যায় কিন্তু, ঠিক আছে। আমরা খাবার সোডা ইনজেকশন দিয়ে দিব, অথবা খাবার সোডা ইনজেকশন যদি না দিই, তাহলে আমরা খাবার সোডা কি খাওয়াই দিব, খাওয়াই। এমনিতে স্যার কাঁচা ক্ষত কি সোডা ব্যবহার করা যাবে? সোডা ক্ষত হলো, কোথাও লাগলো, কাটলো শরীরের কোনো অংশতে, তখন খাবার সোডা কি খাওয়াবেন? না না, লাগানো যাবে কিনা এখানে? না না না, লাগানো দরকার নেই। এমনি খাবার সোডা যদি আপনি দিতে পারেন, তাহলে 2% ইউজ করা যাবে, বাইরে এক্সটার্নাল ইউজ করার জন্য 2%, মানে কি 100 ml পানির মধ্যে 2 গ্রাম পানি, অথবা 1 লিটার পানিতে যদি 2% দেন, তাহলে 1 লিটার পানি নেবেন, 1 লিটার পানির মধ্যে 2 গ্রাম খাবার সোডা মিশে পরে এটা ওয়াশিং এর কাজে ব্যবহার করতে পারবেন বাইরে। আমরা এফএমডি খুরা রোগ হলে, কেটে গেলে, ফেটে গেলে, এগুলোর ক্ষেত্রে আমরা কি ক্ষতস্থান দ্রুত করার জন্য 2% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা যায়। খাবার সোডা 2% আমরা ব্যবহার করি, 1 লিটার পানিতে 2 গ্রাম মিশে পরে এটা ব্যবহার করতে পারবেন। সোডাতে কি সম্পূর্ণ পরিমাণই সোডিয়াম নাকি স্যার? খাবার সোডা মানে খাবার সোডা কেমিক্যাল লেভেল সোডিয়াম বাইকার্বনেট, টোটালটাই সোডিয়াম, হ্যাঁ, টোটালটা হলো সোডিয়াম বাইকার্বনেট, এটা, হ্যাঁ, সোডি বাইকার্ব। এখন আমরা এই সোডি বাইকার্ব আমরা ক্ষতস্থানে ইউজ করতে পারবো 2% হারে, শতকরা কি 2%, 1 লিটারের মধ্যে 2 গ্রাম খাবার সোডা মিশে গোলায় পরে আমরা বাইরে এক্সটার্নালি অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা যাবে, জীবাণু নাশক হিসেবে কি ব্যবহার করা যাবে। কাজে আমরা খাবার বাইরে এক্সটার্নালি ইউজ করা যাবে, আবার খাওয়ানো যাবে, দুইটাই করা যাবে খাবার সোডাটা। আর আরে বাবা, তোমার যেটা খরচ কম পড়ে এটাই ব্যবহার করো না, তোমার সবগুলো দেওয়া আছে। এখন কোনটার কি দাম, এত তো আমি আর বাজারে যে দাম যাচাই করি না। তোমার অ্যান্টিসেপটিক কি কি আছে বাজারে? পটাশ আছে, খাবার সোডা আছে, এরপর হলো পভিডন আয়োডিন আছে, টিংচার আয়োডিন আছে, বোরিক অ্যাসিড আছে, এরপর হলো তোমার কি না, এরপর হলো যে তোমার ব্লিচিং পাউডার আছে। এগুলো হচ্ছে যে তোমার সবগুলো অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়।
কম আর বেশি পরিমাণে অ্যান্টিসেপ্টিক ইউজ করতে গেলে পরিমাণে কম করতে হবে। প্রবিসেবও দিতে পারবো। এরপর হলো তুমি যদি হেক্সিসল ইউজ করে হেক্সিসল ইউজ করতে পারবা। তুমি যদি মনে করো যে জেনশন ভায়োলেট ইউজ করবা, জেনশন ভায়োলেট ইউজ করো, এক্রিফ্লাভিন ইউজ করতে পারবা। এরপর হলো ফিটকারি ইউজ করতে পারবো, সবগুলো অ্যান্টিসেপ্টিক। বাজারে 10-15 প্রকার আছে, এখন তুমি কোনটা ইউজ করবে হলো তোমার উপরে নির্ভর। স্যাভলন ইউজ করতে পারবা, ঠিক আছে, স্যাভলন এটা। এখন তোমার যেটা সামর্থ্য কুলায়, খামারির যেটা সামর্থ্য কুলায়, ওই খামারি আর তোমার দুইজনে মিলে লাভ লস বিনিময় করিয়া যেটা তোমার পোষায় এটা ব্যবহার করবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি আর এলএসডি ভ্যাকসিন দিবা। প্রতিরোধের ক্ষেত্রে কি? প্রতিরোধের ক্ষেত্রে আমরা নিম পাতা ইউজ করব, খাবার সোডা ইউজ করব, আর কি করব? ভ্যাকসিন ইউজ করব। 3টা প্রতিরোধের জন্য। তাহলে 3টার জন্য হ্যাঁ সোডিবাই খাবো, যে একই ইনজেকশন, এই 1 ml 1 কেজি, 1 গ্রাম 1 কেজি পাউডার। আর যদি শিরা ইউজ করি তাহলে 1 ml পার কেজি বডি ওয়েট, 1 ml পার কেজি। 100 কেজি ওজন গরু যদি তাহলে 100 ml শিরা দিয়ে দিব আমি, ঠিক আছে। এটা বাজারে কিনতে পাওয়া যায় সোডিপ হিসাবে 25 ml এর একটা ভায়াল। হ্যাঁ, 25 ml এর ভায়াল অথবা 25 গ্রাম ভায়াল, অথবা এসবি নেট আছে 100 ml এর পাওয়া যায় না, মনে হয় এসবি নেট মনে হয় না পাওয়া যায় না। এটা একমি কোম্পানি এসবি নেট 100 ml এর ভায়াল, ঠিক আছে। তাহলে আমরা এইগুলা অনেকে বলে যে ওই আপনার যদি ফাইটার দিয়ে যায় সেকেন্ডারি পেটে তখন এর আগে শুধু দরকার দিও, তুমি দিলে দিও। তোমার যদি খামারে যদি ওই লোকে যদি পারমিট করে আগেও দিতে পারো, পরেও দিতে পারো, দুইটা দিতে পারো। এটা আসলে কোনো মানে অ্যান্টিবায়োটিকের কোনো ফাংশন নাই, কাজই নাই, কাজই নাই, ঠিক আছে। এরপর তুমি যদি তারা বুঝাই দিতে পারো, আগেও দিতে পারো, পরেও দিতে পারো। এখন তোমার ফুরা উঠলো এনে, এখন ফুরা এটা গলাইলে না গলাইলেও অ্যান্টিবায়োটিক দেবো। অনেকে কি করে অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ডাবায় ফেলায়, যে আমি আর এটা কষ্ট সহ্য করতে পারি না। আর অনেকে কয় এটা পাকাও, পাকায় পুজ বাইর করো ভিতরে। পাকায় যদি পুজটা বের করে দিতে পারো, পরে যদি অ্যান্টিবায়োটিক করো তাহলে ভালো, আরো ভালো। আর যদি তুমি যদি মনে করো যে না আমার এই ফুরার কারণে আমি বসতেই পারতেছি না, তাহলে ফ্লুক্লোক্সাসিলিন খাইয়া সেফ্রাডিন খাইয়া এসে ডাবাই দেও, ডাবাই দেও, তোমার খুশি, রোগীর খুশি। পাকানোর জন্য তুইতে গ্রিন বিট্রিয়ল, তুতে যদি আপনি দিয়ে দেন এটা মধ্যে পেকে যাবে, পেকে যাবে। হ্যাঁ, তুতে দিলে পেকে যাবে, কলা সহ পেকে যাবে একবারে, ঠিক আছে। কলার মধ্যে কিন্তু তুতা ইউজ করে না, তুতে ইউজ করে। তুতে ইউজ করলে তুতে আপনি কাঁঠালে, কাঁচা কাঁঠালের ভিতরে ঢুকাই দেন, দেখবেন যে পেকে গেছে কাঁচা কাঁঠাল। তুতে হলো গ্রিন বিট্রিয়ল, কেমিক্যাল, রাসায়নিক উপাদান। আমরা তুতে ব্যবহার করি। তুতে গ্রিন বিট্রিয়ল সবুজ রঙের, কলা পাকায়। এরপর হলো আপনার কাঁচারে পাকানোর জন্য, রঙিন করার জন্য, ফল মূল পাকানোর জন্য তুতে ইউজ করা হয়, তুতে ইউজ করা হয়। তুতে আমরা অনেক কাজে ব্যবহার করি। যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন যদি দূর করার জন্য আমরা তুতে ইউজ করি। যেমন মুরগির ক্ষেত্রে যদি অ্যাসপারজিলোসিস হয়, তখন আমরা গ্রিন বিট্রিয়ল ইউজ করি, তুতে ইউজ করি। হ্যাঁ, তুতে খাওয়াইলে দেখা যায়, খাওয়াই দিই তখন আমরা, খাওয়াইলে কি ফাঙ্গাস মারা যায়, ফাঙ্গাস মারা যায়। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ হিসেবে ইউজ করা হয়। আমরা একটা রাজা আছে সেটা তার একটা পাইকে ফাঙ্গাল হয়েছে, পানি আসে আর কি লাল হয়ে গেছে, সেদিন কি করা যাবে? তাহলে আমরা এই এলএইচডি চলে গেল, আমরা এখন যাব ম্যাস্টাইটিস। হ্যাঁ, উলান ফোলা। উলান ফোলার ক্ষেত্রে হচ্ছে যে উলান ফোলা হচ্ছে যে আপনার এটা হচ্ছে মাল্টি ডিজিজ, মাল্টি ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, ভাইরাল সমস্ত ডিজিজের একটা মাল্টি ফাংশনাল ডিজিজ হচ্ছে ম্যাস্টাইটিস, উলান ফোলা। এখন এটা হচ্ছে, এটা কাদের হয়? সাধারণত অধিক দুগ্ধ উৎপাদনকারী গাভীর ক্ষেত্রে দেখা যায়। দেশি গাভীর ক্ষেত্রে উলানই ছোট, এটার মধ্যে হয় না। তাহলে দেখা যায় যারা বেশি দুধ দেয় তাদের ক্ষেত্রে এই উলান ফোলা রোগটা হয়। এবং এটা হচ্ছে একটা জেনেটিক ডিজিজ। তার মায়ের যদি থাকে তাহলে কিন্তু তার যদি বকনা বাছুর হয় তাহলে ওই বকনাতে হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে এটা একটা জেনেটিক ডিজিজ ম্যাস্টাইটিস। হ্যাঁ, জেনেটিক ডিজিজ। হ্যাঁ, জেনেটিকলি। কাজেই তার আমরা যদি দুগ্ধ উৎপাদনকারী গাভী যদি লালন পালন করতে চাই, তাহলে তার মায়ের এই ধরনের ডিজিজ আছে কিনা এটা আমাকে চেক করে নিতে হবে। বাইরের ফরেন কান্ট্রিতে এরকম যদি ম্যাস্টাইটিস হয় তাহলে ওই সমস্ত প্রাণীকে পুরায় ফেলে, ডিস্ট্রাকশন করে দেয়। ওই সমস্ত প্রাণী একবার যদি একটা গাভীর ক্ষেত্রে ম্যাস্টাইটিস হয়, ওই গাভীকে কালিং করে ফেলে। কালিং করা হচ্ছে দুই ধরনের, একটা হয় জবাই করে খেয়ে ফেলবি, অথবা পুরায় ফেলাই দিবি, ঠিক আছে। তার মানে এটাকে আর ফার্মে রাখবে না। এটা হচ্ছে ডিস্ট্রাকশন করে। ডিস্ট্রাকশন করার নিয়ম তো এক এক কোম্পানি এক এক ভাবে করে। মনে করেন মুরগির বাচ্চা, শীতকালে একটা মুরগির বাচ্চা যদি হয়ে যায় 5 টাকা পিস অথবা 10 টাকা পিস ব্রয়লার পিস, তখন কি করে বড় বড় কোম্পানিগুলো কি করে, ছোট কোম্পানি মাইর দেওয়ার জন্য ওরা কি করে, মুরগি বাচ্চা পুরায় ফেলায় দেয়, মেরে ফেলে বাইরে, যা আমি আন্ডার রেট করবো না। যারা কোম্পানিতে চাকরি করেন তারা বুঝবে, বড় বড় কোম্পানিগুলো আন্ডার রেট দেয় না তারা। আর ছোট কোম্পানিগুলো তখন কি করবে, তারা তো আন্ডার রেট দিলে তারা তো উঠাইতে হবে, দামটা উঠুক অন্তপক্ষে। মার্কেট রেট হঠাৎ করে মনে করেন 60 টাকা মুরগি বাচ্চা,
এখন আপনার শীতকালে মুরগি বাচ্চা কেউ তুলতেছে না, তখন মুরগি বাচ্চা ওইগুলো 10 টাকা। তখন বড় বড় কোম্পানি কি করে, এইগুলোর দাম নামায় দেয় 5 টাকা। কেন নামায়, যে ছোটখাটো যে ব্যাংকের ছাতা মতো কিছু মুরগি বাচ্চা উড়াইছিল, এরা যাতে সব বেচে সব জমি বেচে এরা যাতে ধ্বংস হয়ে যায়। এই কারণে কি শেয়ার বাজারের মতো কি করে সবগুলা ডাউন করে দেয়, আন্ডারেট করে দেয়। আর বড় বড় কোম্পানি গুলা কি করে, এরা আমি যেমন এই যে কাজী ফার্মসে দেখলাম, ওরা কি করে মুরগি বাচ্চা কি পুরায় ফেলায় দেয়, তাও কম দামে বিক্রি করবে না তারা। ঠিক আছে, তারা দেওয়া যায় এমন মনে করেন যে আপনার একটা বাচ্চা 60 টাকা, আন্ডার রেট করে দেয় অনেক কোম্পানি, দেওয়া যায় নিতেছে না কোনো কারণে খামারি, 5 টাকা কমায় দেয় অন্যান্য কোম্পানিগুলো, ছোটখাটো কোম্পানিগুলো বিকাল হইলে 5 টাকা কম। কিন্তু দেওয়া যায় কাজী কোম্পানি তারা কমাবে না 5 টাকা, তারা কি করবে, এগুলো পুরাই ফেলাই দিবে। কারণ একবার যদি কমান, তাহলে যে খামারি সে আবার প্রতিদিন ওই বিকালে আসে বসে থাকবে যে দাও দেখি, তুমি অপেক্ষা করো, যদি মুরগি বাচ্চা আমরা না কিনি সবাই, বিকালে দাম কমাইবা তুমি বাধ্য হইয়া। তাহলে একটা মার্কেটের একটা পলিসি এটা, হ্যাঁ, ডিস্ট্রাকশন। এই মেস্টাইটিসের ক্ষেত্রে ফরেন কান্ট্রিতে ওরা কি করে, এটা যেহেতু জেনেটিক ডিজিজ পরবর্তী প্রজন্মে আসতে পারে, এই কারণে ওরা কি করে, এটা কালিং করে দেয়, হয় জবাই করে ফেলাই দেয় অথবা কি করে পুরায় ফেলাই দেয়। এটা বাংলাদেশে তো সবাই মনোপলি বিজনেস, নিজের বাঁচলে বাপের নাম। আমরা মুরগির ক্ষেত্রে কি করি, ব্রয়লার মুরগিতে সিপ্রোফ্লক্সাসিন দিচ্ছি, অ্যান্টিবায়োটিক, দাম বড় হয়েছে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আর পাশাপাশি বিক্রি করে দিচ্ছি। এখন এই যে আমি অ্যান্টিবায়োটিক দিলাম সিপ্রোফ্লক্সাসিন, এই মুরগির শরীরে 7 দিন থাকবে এটা, তার মানে আমি এই মুরগিগুলা অ্যান্টিবায়োটিক খাওয়াই এসে আমি ছেড়ে দিচ্ছি বাইরে, এটা আমরা খাচ্ছি কিনা, তা আমার শরীরে অ্যান্টিবায়োটিক আছে না, আমার শরীরে অ্যান্টিবায়োটিক কিন্তু সিপ্রোফ্লক্সাসিন কম পরিমাণে আমার শরীরে আসতেছে। দেখা যায় দীর্ঘদিন ব্রয়লার মুরগি খাওয়ার ফলে এই ধরনের অ্যান্টিবায়োটিক ডিমের মাধ্যমে আসতেছে, লেয়ার মুরগিতে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এটা আমি ডিম খাচ্ছি, তো এইগুলা খাওয়ার ফলে আমার শরীরে অ্যান্টিবায়োটিক আসতেছে, তো দেখা যায় যে আমার শরীরে কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গ্রো করতেছে, রেজিস্ট্যান্স। আমার এলাকার একটা মাটি কাটে, তার গাভীটার ইয়া হয় যে প্রোলাপস অফ ইউটেরাস বাইরে আসে, বাচ্চা যখন প্রেগনেন্ট হয় 5-6 মাস হইলে কি হয়, বসলে তার ভিতর থেকে কি জরায়ু বেরিয়ে আসে। তো এটা প্রথমবার তাকে দেওয়া হয়েছে, আমি বলছি যে তুমি গরিব মানুষ মাটি কাটো, এখন ডাক্তার অনেকগুলো দেওয়া হয়েছে, এখন আমার কাছে আইসে সর্বশেষ এটা কি করা ভাই। আমি বলছি যে তোমার এটা একবারে ভালো হবে না, আমি এইবারে টার্মে তোমাকে সেভ করে দিই, আইভি ইনজেকশন দিয়ে দিছি, ক্যালসিয়াম ইনজেকশন দিয়ে দিছি, আইভি ইন্ট্রাভেনাস ইনজেকশন 4-5 দিন ইনজেকশন দিয়ে দিছি, এরপরে কিছু ভিটামিন AD3 ইনজেকশন দেওয়া হয়েছে। এটি দেওয়ার ফলে তার এইবারের প্রসবকালীন পর্যন্ত তোমার নিয়ে গেছি, পরে বাচ্চা প্রসব হইলে তো আর জরায়ু আসবে না, শেষ হয়ে গেছে। এখন এইবার আমি বলছি এটা তুমি কালিং করে দাও, বেচা দাও, অথবা কষায়ের কাছে বিক্রি যাবে, এটা তোমার পরের বার আবার হবে। এখন আবার আসছে বাচ্চা পেটে 6 মাস, আবার এতদিন আর কোনো নাম নেই, এই গত ঈদের মধ্যে আবার আসছে, কই ভাই একই অবস্থা। আমি এটা চিকিৎসা করবো, গরিব মানুষ, তুমি চিকিৎসা করতে গেলে 4-5 হাজার টাকা খরচ হবে তোমার, এখন এটা তো কোনো গ্যারান্টি নাই, এখন কি করবো, তাহলে বেচে দেবো। আরেকজনের কাছে বেচেছি, মানে এই খামারি আরেকজনের কাছে যাই ওইটাই হবে। এখন বেচেছি 1 লাখ টাকা, আমার কাছে এসে করছে 1 লাখ টাকা বেচেছি, তুমি লাভ হইলে 1 লাখ টাকা দেয়, কিন্তু আরেক খামারি যার কাছে বেচছে হয়তো একই অবস্থা হবে, হ্যাঁ একই অবস্থা। আমার আপন চাচারও 1 টাকা বিয়ে একই অবস্থা। আমি বলছি এটা রাখার লাভ নাই, এটা আপনার এটা এরকম থাকতে থাকবে। কারণটা হচ্ছে এটা কেন হয়, এটা হয় ইউটেরাসটা বের হয়ে আসে, কারণ হচ্ছে যে আমরা গাভীকে এই গোয়ালঘরের ভিতরে রাখি, রৌদ্র লাগে না শরীরে, ভিটামিন লাগতেছে না, ADE শরীরে আসতেছে না, তার গরুর শরীরে রৌদ্র যদি না লাগে ভিটামিন ডি এর অভাব পড়তেছে, ভিটামিন ডি এর অভাব যদি হয়, তার ইউটেরাসের টোনাসিটি কমে যাচ্ছে, এরকম ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে তার, হ্যাঁ, এরকম টোনাসিটি যেটা সংকোচন প্রসারণ, এটা কমে যাচ্ছে। ক্যালসিয়াম হবে, ল্যাক অফ ক্যালসিয়াম নাই, ক্যালসিয়াম আবার ভিটামিন ডি এর সাথে সম্পৃক্ত, ভিটামিন ডি এর কারণে। তাহলে আর দীর্ঘদিন কাঁচা ঘাস খাওয়ায় না, খালি সব দানাদার জাতীয় খাওয়া। কোনো গাভীকে যদি আপনি দানাদার জাতীয় খাদ্য খাওয়ান, আঁশ জাতীয় যদি কাঁচা ঘাস না খাওয়ান আর ঘরের ভিতরে রাখেন, তাহলে এটা দেওয়া যায় জরায়ু কি টোনাসিটি কমে আসবে, জরায়ু বেড়ে আসবে। তার মানে গাভীকে আপনাকে 1-2 ঘন্টা রৌদ্র লাগাইতে হবে এবং কাঁচা ঘাস খাওয়াইতে হবে, তাইলে আপনার এই জরায়ুর আর ফ্লেক্সিবিলিটিটা আর আসবে না। হ্যাঁ, এখন আমরা তো পেশাদার, আমরা বাইরে নেওয়ার সুযোগ নাই। আর বাইরের দেশে তো গ্রেজিং আছে, তারা মাঠের পর মাঠ রৌদ্র লাগতেছে, রৌদ্রের মধ্যে গরু খাইতেছে, রৌদ্র লাগতেছে আবার ছায়াও পড়তেছে, দুইটাই আছে তাদের। আর আমরা তো এই ধরনের, আমরা একবারে শেডের ভিতরে ঢুকাইছি, শেডের ভিতরে, আমাদের তো বাইরে কোনো চারণ ভূমি নাই। তাইলে উলান ফোলাটা হচ্ছে অধিক উৎপাদনকারী গাভীর ক্ষেত্রে এই রোগটা হয়। এটা হচ্ছে ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, ফাঙ্গাস থাকতে পারে। এটার লক্ষণ কি? লক্ষণ হচ্ছে উলানটা কি ফুলে যাবে, উলান ফুলে যাবে, উলান শক্ত, আস্তে আস্তে প্রথম দিকে নরম থাকবে, গরম থাকবে, এরপরে আস্তে আস্তে একদিন পরে কি শক্ত হয়ে যাবে।
বাটগুলা শক্ত হয়ে যাবে। বাটে দেয়া অনেক সময় দেওয়া যায় চাপ দিলে এক বাট দিয়ে দুধ আসে, আরেক বাট দিয়ে দুধ আসে না। ছাকা ছাকা ডিসকন্টিনিউয়াস মিল্কিং, ছাকা ছাকা দুধ আসবে। দুধের সাথে কি কেজিয়াস মাস আসবে, পুজ আসবে, অনেক সময় রক্ত আসবে, অনেক সময় রক্ত আসবে। অনেক সময় দেখা যায় যে উলানে হাত দিতে দেবে না, ব্যথা লাগবে, শরীরে জ্বর আসবে। আবার আরেক সময় দেখা যায় শেষের দিকে জ্বর কমে আসবে, টেম্পারেচার কমে আসবে। এই হচ্ছে উলান ফোলা রোগের লক্ষণ, আমরা দেখলেই বুঝতে পারি, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় গ্রীবা সহ তার গলগম্বল সহ পানি এসে গেছে, পানি এসে গেছে, উলানের বাটের শিরাগুলা কি পানি এসে গেছে, সবগুলা পানি এসে গেছে, এরকম। তাহলে দেখা যায় যে আপনার এটা হচ্ছে উলান ফোলা রোগের লক্ষণ। এখন চিকিৎসা কি? ফার্স্ট চিকিৎসা, প্রথম চিকিৎসা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে তাকে কি করো, পানি ঢালো, পানি ঢালো, ঠান্ডা পানি ঢালো, পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি ঢালো, অথবা বরফ দিয়ে সেক দেও, সেক দিয়ে দুধগুলা বের করে দেও, যেটা জমাটবদ্ধই আছে, ড্রেনেজ হচ্ছে না, বাটের কারণে আসতেছে। আমরা অনেকে কি করি, খামারিরা কি করি, ওই যে বাটগুলা যে সিলগালা থাকে 5-6 মাস 7 মাস দুধ দেয় না, বাটগুলা সিলগালা না, এগুলো তো দুধের চাপে ফেটে যাবে। আমরা কি অনেক সময় শলাকে ইউজ করি, ঝাড়ু শলা ইউজ করি, দেখা যায় যে অনেক সময় কি করে বাট, আমি দেখছি একটা পেশেন্টের কাছে গেছি, 3টা বাটে দুধ আসে, এক বাটে একটু এক সাইডে দুধ আসে। আরে বাবা, আরেক ফোন দিতে বলে কি কয়, এটার ভিতরে আমি সোজা করে দিচ্ছি, আনো শলা, আনো শলা, আইনে ভিতরে ডোয়াই এরকম করছে, নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করে সোজা করেছে, ভিতরে কি ফেটে গেছে, ফেটে গেছে না, ফেটে গেছে, ফেটে গেলে দেখা যায় 2 দিন পরে দেখা যায় ফুল দিয়ে এরকম বড় হয়েছে, কি উলানটা বাটটা ফুলে এরকম বড় হয়েছে, পুরা উলান ফেলা। পরে প্রায় এটা ভালো করতে প্রায় 15-20 হাজার টাকা খরচ হয়েছে তার। আসুক না বাইকা দুধ আসতেছে, পরে দুধের চাপে সোজা হয়ে আসবে, এমনি এমনি ঠিক হয়ে যাবে, দরকার নাই আপনার কোনো শলা ইউজ করা যাবে না। এখন উলান ফোলার রোগের কারণ কি কারণে হয় এই ভাইরাস গুলা আসতে পারে? একটা হচ্ছে যে আপনার যদি অপরিষ্কার গোয়ালঘর থাকে, গোয়ালঘর যদি অপরিষ্কার থাকে, তাহলে আপনার বাটের মাধ্যমে ব্যাকটেরিয়া ঢুকতে পারে। আর বাচ্চা প্রসব করার পরে যদি আমরা কি করি, নখ দিয়ে খুঁচাই, নখের মধ্যে যদি ময়লা থাকে, তাহলে কি নখের মাধ্যমে কি ময়লাগুলো ভিতরে ঢুকতে পারে, ব্যাকটেরিয়া। আমরা যদি কোনো বাটের মধ্যে শলাকা ইউজ করে, ঘাসের ডগা ইউজ করা যাবে, কোনো কিছু ইউজ করা যাবে, এগুলো ইউজ করে তাহলে হওয়া যাবে। অথবা দুধ দহন করার পরে আমি খাবার দিয়ে দিব সাথে সাথে, খাবার যদি না দিই, দুধ দহন করার পরে যদি গাভী শুয়ে পড়ে সাথে সাথে, তাহলে বাটগুলা ফোলা থাকে। এই ফোলা বাট যদি নিচে যে জায়গায় বসে পড়বো, ওই জায়গায় যদি মাটিতে যদি জীবাণু থাকে, এই জীবাণুগুলো প্রিক হয়ে যাবে। এই কারণে দুধ দহন করার সাথে সাথে খাবার দিয়ে দিতে হবে, যাতে গাভীটা অন্তত 10-15 মিনিট খাবার খায়, খাবার খাইলে দাঁড়ায় থাকবে, খাবার খাইলে বাটগুলা কি আবার কুইজ হয়ে যাবে, কুইজ হয়ে যাবে। হ্যাঁ দিতেছে, হ্যাঁ শলাকা দেয়। তাহলে দেখা যায় যে আমাদের এই উলান ফোলার কারণ এটা, আর হচ্ছে লক্ষণ এটা। এখন চিকিৎসা কি করবো? চিকিৎসা হলো বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। উলান ফোলার ক্ষেত্রে অ্যাকিউট আছে মেস্টাইটিস, আর এটা আছে ক্রনিক মেস্টাইটিস, আর এটা আছে সাব ক্লিনিকের মেস্টাইটিস। 3 ধরনের মেস্টাইটিস আছে। অ্যাকিউট মেস্টাইটিসটা হচ্ছে যে আপনার খুব উলানটা ফুলে যাবে, গরম হয়ে যাবে, শক্ত হয়েছে না, এখনো ফুলে গেছে, গরম আছে। তাহলে এই অবস্থা আপনি কি করবেন? বরফ সেক দিবেন, বরফ সেক দিয়ে দিবেন, কর্পূর দিয়ে মিশে আপনি বাট প্রচুর পরিমাণে টানবেন, মানে ভিতরে জমাটবদ্ধ কি দুধটা বের করে দিবেন। আর পর্যাপ্ত পরিমাণে হোস পাইপ দিয়ে পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন, বরফ দিয়ে রাখবেন, বাস। এটা হচ্ছে অ্যাকিউট মেস্টাইটিস যদি থাকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনার। আর কোনো কিছু ওষুধ খাওয়াতে হবে না। পাশাপাশি কিছু এই যে মেস্টি কেয়ার প্লাস পাউডার আছে না, মেস্টি কেয়ার প্লাস, আর কি আছে, হ্যাঁ মেস্টি 24, তারপরে মেস্টি 29 প্লাস, হ্যাঁ এরকম অনেকগুলা পাউডার আছে। এই পাউডার গুলা খাওয়াই দিবেন, এটা হচ্ছে প্রতিরোধক হিসেবে, মানে অ্যাকিউট মেস্টাইটিসের কারণে, বাস ক্লিয়ার হয়ে যাবে। আর ক্রনিকটা হচ্ছে যে আপনি 2-3 দিন গেল, পরে বাট শক্ত হয়ে গেল, বাট শক্ত হয়ে গেল, এরপর উলান শক্ত হয়ে গেল, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, ওই ক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। অনেক সময় এমন আছে যে আপনার টিট সাইফন আছে, একটা টিট সাইফন দেখছেন, টিট সাইফন একটা চিকন একটা আমরা বাটের ভিতর দিয়ে ঢুকাই দিই, আর পিছন দিক দিয়ে আমি নালটা পরিষ্কার করি, তাহলে কি হবে, ভিতরে কি দুধগুলা এই টিট সাইফনের মাধ্যমে বেরিয়ে আসবে, টিট সাইফনের মধ্যে কি দুধগুলা বের হয়ে আসবে। তাহলে আমরা টিট সাইফন ইউজ করতে পারি। অনেক সময় যদি বাটে যদি কোনো দুধ আটকে থাকে, জমাটবদ্ধ থাকে, তাহলে আমরা টিট সাইফন দিয়ে মিল্ক গুলা পরিষ্কার করে দিব। হ্যাঁ, আর হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো। এখন অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি আমরা, যেহেতু এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, আমরা সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে জেন্টামাইসিন, জেন্টামাইসিন দিয়ে চিকিৎসা করা, অথবা অ্যামোক্সিসিলিন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা। এখন আমরা যদি জেন্টামাইসিন ইউজ করি, তাহলে দুধ একবারেই শুকায় যায় আর কি। ভালো চিকিৎসা, খুব সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে জেন্টামাইসিন। এটা জেন্টামাইসিনের ফাংশন হচ্ছে সকল ধরনের জীবাণু মেরে ফেলবে, আপনার ক্লিয়ার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু সবচেয়ে সমস্যা হবে কি, যে দুধ আর দিবে না,
এখন আমার খামারি চাই যায় স্যার এমন অ্যান্টিবায়োটিক দেন যাতে দুধও দেয় কি রোগীও ভালো হয়, তাইলে আমরা জেন্টামাইসিন, তখন ওই জেন্টামাইসিন গ্রুপ থেকে আমরা সরে আসা পড়ি, তখন আমরা কি করি এমপিসিলিন অথবা অ্যামোক্সাসিলিন গ্রুপের ওষুধ ইউজ করি। তাহলে অ্যামোক্সাসিলিন যদি ইউজ করি তাহলে আর দুধ আর বন্ধ হবে না, এটা কম পয়সা। আর যদি আপনি যদি আরো ভালো চান তাহলে সেফ্রিয়াক্সিন ইউজ করে। সেফ্রিয়াক্সিন হচ্ছে দাম ব্যয়বহুল, হ্যাঁ, অনেক দামি অ্যান্টিবায়োটিক। তাহলে দেখা যায় আমরা সেফ্রিয়াক্সিন ইউজ করতে পারি অথবা টাইফুরবেট সেপ্টেরিন ইউজ করতে পারি, যা করতে পারি। মানে প্রাইমারি অবস্থা আমরা জেন্টামাইসিন, এরপরে হচ্ছে কি আমরা ব্যবহার করে এমপিসিলিন অথবা অ্যামোক্সাসিলিন, এরপরে আমরা ইউজ করব কি সেফ্রিয়াক্সন, এরপরে ইউজ করব কি টাইফুরবেট। তাহলে আমরা অ্যান্টিবায়োটিকের যাতে আপনার স্টেপ থাকে, আপনার হাতে যাতে আরেকটা অ্যান্টিবায়োটিক থাকে, এইভাবে আমরা ইউজ করব, ঠিক আছে। আমরা যদি মানে স্টেপ বাই স্টেপ আগাবো তাহলে অ্যান্টিবায়োটিক একটা দিব আমরা, পাশাপাশি কি দিব আমরা অ্যান্টিহিস্টামিন দিব, আর পাশাপাশি কি দিব পেইন কিলার দিব, ব্যথানাশক, এই তিনটা দিব। আর পাশাপাশি 4 নম্বর হচ্ছে কি আমরা কিছু পাউডার দিব, মেস্টিকেয়ার প্লাস পাউডার অথবা মেস্টি 24 অথবা হ্যাঁ, আর আরেকটা ইউজ করতে পারি আমরা, তুমি যেটা বলতেছো মেস্টানিল, এটা হচ্ছে টিউব, মেস্টানিল অথবা ভেটিমাস্ট অথবা মেট্রিজেড অথবা মেস্টিজেড, এগুলো হচ্ছে টিউব, বাটের মধ্যে টিউব ঢোকায়। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে 2-3টা অ্যান্টিবায়োটিক একসাথে করে দেওয়া আছে লিকুইড সিরিঞ্জের মধ্যে, এগুলোকে সিরিঞ্জ বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম সিরিঞ্জের মধ্যে আপনার 10 সিসি সিরিঞ্জের ভিতরে আপনার 4টা-5টা অ্যান্টিবায়োটিক একবারে মনে করেন যে আপনার এটার মধ্যে আছে দেয়া যায় মনে করেন অক্সিটেট্রাসাইক্লিন, এটার মধ্যে আছে ফুরাজোলিডন, এটার মধ্যে আছে জেন্টামাইসিন, 3-4টা অ্যান্টিবায়োটিক মিক্সড করে এটার মধ্যে একটা সিরিঞ্জ বের করছে, সিরিঞ্জ, এটার ভিতরে 3-4টা অ্যান্টিবায়োটিক মিক্সড করে অ্যান্টিবায়োটিক ভিতরে দেওয়া রাখছে। এটা হলো সর্বশেষ চিকিৎসা, যে আপনি সমস্ত অ্যান্টিবায়োটিক দিচ্ছেন পুরোটাই কাজ করতেছে না, তখন লোকালি বাটের ভিতরে এটা এই সিরিঞ্জের ওষুধটা বাটের ভিতরে লোকালি বাটের ভিতরে ঢুকাই দিবেন, ঢুকাই দিয়ে এই বাটের দিয়ে আর দুধ দহন করবেন না, টানবেন না, বাস শেষ, সিলগালা। একদিন থাকবে, একদিন পরে আবার আরেকটা দিতে পারেন সেকেন্ড টাইম, অথবা এটা সাধারণত 24 থেকে 48 ঘন্টা চলে সিরিঞ্জ, যেটা মেস্টানিল সিরিঞ্জ অথবা ভেটিমাস্ট অথবা মেট্রিজেট, এগুলা সিরিঞ্জ কিনতে পাওয়া যায়, ঠিক আছে। টিউব সিরিঞ্জ অথবা টিউব কিনতে পাওয়া যায়, আমরা সিরিঞ্জ অথবা টিউব ইউজ করতে পারি। এটা হচ্ছে লাস্ট ধাপে, না সবচেয়ে বেটার না, এটা দিয়ে তো আর দুধ টানতে পারবেন না আপনি, এটা দিয়ে হইলো সিলগালা করে দাও। হ্যাঁ, এইটা আপনার থাকবেই, এটা আপনার এটা মনে করেন যে 24 ঘন্টা পর্যন্ত টানা যাবে না, 24 থেকে 48 ঘন্টা, 3 দিন পর, এরপরে টানা যাবে, এরপরে টানা যাবে, কারণ 3 দিন পর্যন্ত এটা থাকবে লোকালি আপনার 3 দিন, তাহলে 24 থেকে 48 ঘন্টা। আমরা 48 ঘন্টা পরে আরেকবার যদি লাগে আরেকটা রিপ্রেশন করবো আমরা, তাহলে 4টা বাটে থাকলে 4টা টিউব ঢুকাই দিব একবার আমরা, 4টা টিউব ঢুকাই দেয়, এক একটা টিউবের দাম কত 250-300 টাকা মনে হয়। হ্যাঁ, একসাথে দেওয়া হবে 4টা যদি, হ্যাঁ না ওইটা দেওয়ার দরকার নাই, যদি আপনার একটা বাট থাকে তাহলে একটা বাটে দিতে পারবেন। এটা হচ্ছে লাস্ট চিকিৎসা, টিউব চিকিৎসা হচ্ছে লাস্ট চিকিৎসা, যে এটা দিলে আর আমি আর বাটে টানতে পারবো না, ঠিক আছে। এটা দিয়ে আমি 48 ঘন্টা অপেক্ষা করবো, 3 দিন পরে আমি আরেকটা ইউজ করবো, ঠিক আছে। 2টা দিয়ে শেষ, এক বাটে 2টা সিরিঞ্জ দিলে যথেষ্ট। দুধ আর এই সিজনে আর দুধ দেবে না আর কি, এই সিজন কি এই সিজন মাইট আপনার টোটাল। হ্যাঁ, পরে আর একবার যদি একবার যদি একবার যদি আপনার মেস্টাইটিস হয় কোনো অ্যানিমেলের ক্ষেত্রে, গাভীর ক্ষেত্রে, তাহলে দ্বিতীয়বার তার জীবনে আর কখনো সে পূর্ণাঙ্গ দুধ দিবে না, আর দিবে না। তার আইদার 10 to 20%, 50% বন্ধ দুধ কমে আসবে, ঠিক আছে। তার মানে আর যদি 20 লিটার দুধ দেয় এই গাভী, যদি মেস্টাইটিস হয় তাহলে এই গাভী তার জীবনে আর 20 লিটার দুধ দিবে না, 10% কমে আসবে, তো 20% কমে আসবে, তো 2-4 লিটার কমে যাবে। হ্যাঁ, না বাছুরের ক্ষেত্রে সম্ভাবনা বেশি, মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, জেনেটিক ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, আবার নাও হতে পারে, এক্সেপশনাল কেস তো থাকতেই পারে। 4টা বাট যদি ইনফেক্টেড থাকে তাহলে 4টা দিতে হবে, ইনফেক্টেড বাট, হ্যাঁ ইনফেক্টেড বাটে দিবেন, যদি একটা থাকে একটাতে দিবেন, 2টা থাকলে 2টাতে দিবেন একবারই। 48 ঘন্টা পরে আরেকবার দিবেন, যদি ক্লিয়ার না হয় 3 দিন পর আরেকটা দিবেন, ঠিক আছে। অনেক সময় আগে হয়, অনেক সময় পরেও, বেশিরভাগই পরে হয়, 98% হলো পরে, 2% পেশেন্টের ক্ষেত্রে কি আগেই হয়ে যায়, দেখা যায় যে পানিটা নিয়ে আসা যায় উলানে, হ্যাঁ উলানে পানিটা নিয়ে আসা যায়, উলান ফেলে যায়, তবে আগে আর চিকিৎসা করা যাবে না, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে চিকিৎসা করতে হবে। আগে যদি হয়ে যায় তাহলে আপনি পাউডার খাওয়াবেন, মেস্টানিল পাউডার, মেস্টি 24 এগুলো পাউডার খাওয়াবো,
বাচ্চা হওয়ার পরে স্যার 3-4 দিন দুধ আসছে না, সেক্ষেত্রে নরমাল কোন সমস্যা নাকি? না, যদি দুধ না আসে, যদি উলান নরম থাকে, এটা হলো আলাদা কেস। ওনার তো দুধই নাই। আর দুধ যদি না থাকে আর উলানে যদি ছোট থাকে, তাহলে তো দুধ আসবে না। যদি উলান বড় থাকে, যে দুধ আছে, দুধ নামতেছে না, তখন আপনি ওষুধ দিতে, তখন না ওষুধ দিতে হবে। ম্যাস্টাইটিস না, ম্যাস্টাইটিস হলে ইনফেকশন, ইনফেকশন হইতে হবে। ইনফেকশন মানে কি, যে খালি উর ফুলে গেছে, এটা তো আর ইনফেকশন না। তার শরীরে জ্বর আসতে হবে, তার ব্যথা হইতে হবে, শক্ত থাকতে হবে, খাবার দাবার বন্ধ করে দিবে, হাত দিতে দিবে না, অথবা দুধের সাথে পুজ আসতেছে, লাল রক্ত আসতেছে, তাইলে না আপনার ম্যাস্টাইটিস। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে উর ফুলে গেছে, কোনো কারণে দুধ লেট ডাউন হচ্ছে, মানে দুধ উলানে আছে, দুধ নামতেছে না, তার নামার জন্য ইনজেকশন দেন, তার হয়তো অক্সিটোসিন হরমোনের অভাব, আমরা তখন অক্সিটোসিন হরমোন মেরে দিব। অক্সিটোসিন হরমোন মেরে দিলে, ইনজেকশন মেরে দিলে দুধটা লেট ডাউন হয়ে যাবে, দুধটা নেমে যাবে, উলানে দুধ আছে, এটা নেমে আসবে। না, শক্ত হয়ে তো ম্যাস্টাইটিস, তখন তো ম্যাস্টাইটিস, তখন তো ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, তখন তো তাহলে ইনফেকশন হয়ে গেছে, তখন ম্যাস্টাইটিসের চিকিৎসা করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে। হইতেও পারে, যদি না আসে, করার কিছু নাই তো। আর দুধ নেই, মানুষেরও তো দুধ দিতেছে না বাচ্চা, ওরা গরু কি করবে? মানুষের দুধ দিচ্ছে না, দুধ খাওয়াইতেছে না, বায়ো মিল ল্যাকটোজেন, এটা চলতেছে কেমনে? দুধ, আমার শালীর বাচ্চা হয়েছে, দুধ আসতেছে না, কি করবেন আপনি? জোরে খাওয়াইবেন, দুধ করতে আনবেন আপনি? কিন্তু আল্লাহর দান, প্রাকৃতিক বিষয়। আপনার বডিতে হয়তো কোনো কিছু ব্লকেজ হয়েছে, এই কারণে দুধ আসতেছে না, হয়তো নিউট্রিশনের অভাব, অথবা কোনো দুধের যে নালীগুলো আসছে, এই ভেইনগুলো ব্লক আছে, কোথাও কোনো আসতেছে না। এখন তখন বিকল্প হিসেবে ওই বাছুরকে আপনার দুধ খাওয়াইতে হবে, আরেক গাভীর দুধ খাওয়াইতে হবে, আরেক গাভীর দুধ খাওয়াইতে হবে। এই গরুর ক্ষেত্রে যদি উলানেই দুধ না থাকে, তাহলে তো দুধ নামবে না। তাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস খাওয়ান, খাবার খাওয়ানোর ফলে যদি দুধ আসবে। আবার অনেক সময় ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো যে কোনো ক্যালসিয়াম, ওরাকেল কেন, ওরাকেল আছে, স্যানকেল আছে, সিপি আছে, যেটা খুশি এটা আপনি খাওয়ান। হ্যাঁ, এটা ওরাকেল খাওয়াইলে দুধ আসবে, এরকম ক্যালসিয়াম প্রিপারেশন, একটা কোম্পানি, এসকেপ কোম্পানি। তাহলে দেখা যায় যে আপনার ক্যালসিয়াম জাতীয় দুধ খাওয়ান, ক্যালসিয়াম খাওয়াইলে দুধ আছে, এটাকে বাড়াবে। দুধ নাই এই অবস্থা, ক্যালসিয়াম খাওয়াইলে দুধ বাড়বে না। দুধ নাই এই অবস্থা, কি ক্যালসিয়াম খাওয়াইলে দুধ বাড়বে না। আপনি কাঁচা ঘাস খাওয়ান, কাঁচা ঘাসে অক্সিটোসিন থাকে, দুধ জাতীয় হরমোন থাকে, এটা খাওয়াইলে কি হরমোন সিক্রেশন হবে তার বডিতে। অক্সিটোসিন সাধারণত মিডিয়াম টাইপের গরুর ক্ষেত্রে 10 ml, 10 ml, মাঝারি, হ্যাঁ মাঝারি গরু 100 থেকে 150 কেজি, 10 ml, 1 ml প্রায় আপনার 10 কেজির জন্য, 10 থেকে 15 কেজির জন্য 1 ml দেবে। 1 ml পার 10 to 15 কেজি, 10 থেকে 15 কেজির জন্য 1 ml। তাইলে আমরা এই উলান ফুলা রোগের চিকিৎসা, অ্যান্টিবায়োটিক গুলো, পেইন কিলার গুলো, অ্যান্টিহিস্টামিন গুলো, আর আমরা হচ্ছে যে পাউডার জাতীয় ওষুধ খাবো। আর কি রোগ বলেন? হ্যাঁ, আর কি রোগ সম্পর্কে জানার আছে? আমার তো ক্লাস শেষ আসছে, ক্লাস শেষ আমার। হ্যাঁ, এটা আপওয়ার্ড প্যাটার্নাল ফিক্সেশন, এটা রোগে টানা পড়ে গেছে, এটা লিগামেন্ট কেটে দিতে হবে, পিছনের পা যদি হয়, সামনের পা না, পিছনের পা যদি হয়, পিছনের দুইটা পা যে কোনো একটা পা যদি শেষে হাঁটে, তাহলে এটা আপওয়ার্ড প্যাটার্নাল ফিক্সেশন অথবা স্ট্রিং হল। এটা হচ্ছে একটা লিগামেন্ট টানা দিয়ে দিচ্ছে না, এটা কাজ ধরে লিগামেন্ট একটা কেটে দিতে হবে, সার্জিক্যাল অপারেশন করতে হবে। হ্যাঁ, একটা লিগামেন্ট কেটে দিলে ঠিক হয়ে যাবে, এটা ম্যাজিক, এটা কেটে দিলে পরে ওকে ফ্রি শেষ। ঠিক আছে স্যার, এটা কি টান দিয়ে খোলা যায় না স্যার? টান দিয়ে ঠিক করে দেয় না পিছনে, ওইটা দিয়ে টান দিয়ে টান দিলে অনেক সময় যদি ঠিক হয়তো হইলো, টানতে দেখে চেষ্টা করে, হইলে তো হইলো, না হইলে তো না। এটা হচ্ছে যে একটা ভিডিও দেখছি আমি এরকম, যে ওই মানুষের ক্ষেত্রে হয় অনেক সময় লিগামেন্ট টান পরে, মানুষের ক্ষেত্রে অনেক সময় লিগামেন্ট টানা দিয়ে হাঁটতে পারে না, পরে আবার ঝাঁকি টাকি দিলেন ঠিক হয়ে গেল। হ্যাঁ, হইতে পারে। আপনি কি বলছিলেন? কি বললেন? অক্সিটোসিন এক ধরনের হরমোন, এটা কাজ হচ্ছে যে আপনার সংকোচন প্রসারণ বাড়ানো, মাংসের প্রসারণ এবং সংকোচন বাড়ানো, টোনাসিটি বাড়ানো, মাংসের টোনাসিটি বাড়ানো, মাসেল টোনাসিটি বাড়ানো। মাসেল টোনাসিটি বুঝেন? পায়খানা যে করতেছেন, খুব প্রেসার দেওয়া না, কুদ ছাড়া পায়খানা বাড়িব আপনার, তাহলে তো আল্লাহ রাস্তায় এই সিদ্ধি দিল না। আল্লাহ পাক এই সিদ্ধি দিছে কি, এটা একমাত্র প্রেসার দিলে পায়খানা বাইরে নাইলে বাইরে দিল।
তাহলে এই যে প্রেসার দিবেন, এই প্রেসারটা আসবে কোথা থেকে? মাসেলে যদি চাপ না থাকে, বুড়া মানুষের এই কারণে পচা পায় না বাইরে কেন? তার মাসেল টোনাসিটি কমে গেছে, মাংসগুলো দুর্বল হয়ে গেছে। এখন সংকোচন প্রসারণ এইটাই হলো আবার ব্লাড প্রেসার, রক্তের চাপই এটা সংকোচন প্রসারণ। মাংসে দিতে না, কয়েকদিন দিতে হবে, কয়েকদিন দিতে হবে, 3-4 দিন, 5 দিন, 7 দিন দিতে হবে। হ্যাঁ, 7 দিন দিতে হবে, দিনে একবার। স্যার এখানে আমি হিউম্যানিটি কিছু কথা দেখছি, যখন বাচ্চা বুঝছে না বা সময় তখন টক্সিকন গ্যাস ইউজ করে বা লিডার দিয়েছে, হিউম্যানটা তো স্যার এনিমেল ইউজ করা যাবে না। যাবে, কেন যাবে না? হিউম্যানের সমস্ত ওষুধই এনিমেলে ব্যবহার করা যায়, এনিমেলের হিউম্যানে ব্যবহার করা যাবে না। এনিমেলের হিউম্যানে ব্যবহার করা যাবে না এই কারণে যে এনিমেলের যতগুলো ওষুধ প্রিপারেশন বের করেছে সবগুলো হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট কি 4 গুণ মানুষের সমান, 4 থেকে 5 গুণ বেশি। প্যারাসিটামল ইউজ করা হয়েছে গরুরটা 2 গ্রাম, আর মানুষের তৈরি করা হয়েছে 500 মিলিগ্রাম। তার মানে 4টা প্যারাসিটামলের সমান। অসুবিধা কি? গরুর ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেটটা 4 ভাগ করে 1 ভাগ খেয়ে ফেলেন, একই কথা। খাওয়া যাবে না, একটা নিষেধ করা হয়েছে কেন? গরুর যদি একটা প্যারাসিটামল খেলেন তাহলে 4টা প্যারাসিটামল সমান খেয়ে ফেলেন, তার মানে আপনার প্যারাসিটামল পয়জনিং হয়ে যাবে আপনার শরীরে। এই কারণে বলছে যে গরুর সমস্ত কিছু খাওয়া নিষেধ, আপনার গরুর জিনিস খাওয়া নিষেধ, কিন্তু মানুষেরটা গরুতে ইউজ করা যাবে, নিষেধ নাই। মানুষেরটা কয়েক গুণ বাড়াই দিতে হবে গরুকে, ডোজ বাড়াই দিতে হবে। আবার যদি ছোট হয় ছাগলের ক্ষেত্রে তাহলে তো ডোজ বাড়াইতে হবে না। আমরা যদি ছাগলের ক্ষেত্রে অথবা ছোট বাছুরের ক্ষেত্রে হয়, এই মনে করেন যে 20 কেজি ছোট বাছুর, টেম্পারেচার বেশি, আমরা তো নাপা সিরাপ দিয়ে দিই, যে সিরাপ খাওয়াই দেবেন 2 চামচ করে, মানুষের মতো ডোজ খাওয়াবেন সিরাপ 2 চামচ করে, তাহলে তার ওয়েট কম। স্যার আমাদের বাসা ছাগলের ব্যবসা তো এটা যখন কাস্টমার প্রথম পাবো দেয় আর কি, তো আমি কি করছি একটু ফ্লেক্সিবল সিরাপ সুমন করে রাখছি, কন্ট্রোল দিয়েছে একটু ভালো। যতদিন না খাওয়া, যতদিন ভালো না হয়, 10 দিন অথবা 15 দিন খাওয়াইতে, মন্টেলুকাস তো 15 দিন 1 মাস খাওয়াইতে হয়। ঠিক আছে, ছাগলের পিপার 4 মাস থেকে, 4 মাস থেকে বছরে 1 বার থেকে অথবা 2 বার দিলে হয়, 1 ml করে, 1 ml করে সেটা অনেক। আর কি এই ক্ষেত্রে ডেলিভারি করায় ফেলতে হবে, এই ক্ষেত্রে কি ডেলিভারি করায় ফেলতে হবে। তাকে যদি ডেলিভারি করাইতে চান তাহলে ডেলিভারি করাইতে গেলে ইনজেকশন আছে, ইনজেকশন দিলেই ক্লাম্পিং ছুটে যাবে। প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন যদি আমরা দিয়ে দিই তাহলে কি তার যে মায়ের জরায়ুর সাথে যে ক্লাম্পিং করে আটকে আছে এটা ছুটে যাবে। অ্যাবর্শন হওয়ার ইনজেকশন, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন, জরায়ু মুখ খোলার জন্য। এটা যদি এই প্রোস্টাগ্ল্যান্ডিন যদি দেই আমরা তাহলে কি হবে? ভিতরে কি জরায়ু ফাঁক হয়ে যাবে, জরায়ুর মুখ খুলে যাবে। বাজারে পাওয়া যায় প্রোস্টাগ্ল্যান্ডিন, বলবেন এক এক কোম্পানিতে এক একটা। প্রসলভিন আছে, হ্যাঁ প্রসলভিন আছে, তারপর হলো ইস্ট্রুমেট আছে, এটা এক এক কোম্পানি এক এক নাম করছে। হ্যাঁ প্রস্টেনল নাই মনে মার্কেটে পাওয়া যায় না, মনে প্রস্টেনল ছিল আগে, কিন্তু এখন টেকনো কোম্পানির, এখন মনে মার্কেটে পাওয়া যায় না। দেখিলেন গ্রুপটা জানা থাকলে প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ প্রোস্টাগ্ল্যান্ডিন আপনি আইভি দিয়ে দিবেন, আইভি ইন্ট্রাভেনাস দিলে খুব তাড়াতাড়ি কাজ করবে, আর যদি মাংস দিলেও কাজ করবে, তাহলে ডোজ একই ডোজ, সিঙ্গেল ডোজ, এটা 5 ml এগুলো সিঙ্গেল, 5 ml ভায়াল 5 ml এতে কি করা দেবো পরে টাইনে বের করতে পারবে? যদি টাইনে বের করার মতো আপনার অভিজ্ঞতা দিবেন 2 ml দিবেন, অর্ধেক দিয়া পরে বের করবেন। ঠিক আছে, সিজার করবেন না, ছাগলের সিজার হচ্ছে সমানে সমানে আমাদের দেশে, মানে গরুর হইতেছে সমানে, গরু অ্যাভেলেবল প্রত্যেকটা হসপিটালে আপনার মেশিন দিয়ে দিচ্ছে, আল্ট্রাসোনোগ্রাম করতেছে গরুর ছাগলের আল্ট্রাসোনোগ্রাম মেশিন, বিদেশি প্রজেক্ট আসছে, বিদেশি প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা হাসপাতালে একটা করে আল্ট্রাসোনোগ্রাম মেশিন দেওয়া হয়েছে। গাড়ি দেওয়া হয়েছে কেন? এটা বিদেশি টিয়া সব, এই গাড়ি দিয়ে আল্ট্রাসোনোগ্রাম মেশিন আপনার বাড়িতে চলে যাবে, বাড়িতে যে আল্ট্রাসোনোগ্রাম করে বাছুর দেখবে যে কি অবস্থা। যদি দেখা যায় নর্মালে ডেলিভারি করা সম্ভব না, তাহলে কি করবে? এটা সিজার করতে হবে, সিজার করবে।
টিম তৈরি করে দেওয়া আছে প্রতিটা হসপিটালে। কিন্তু স্যার এই সময় মানে বাসুরের যা দাম তার অর্ধেক টাকা চাই হচ্ছে যাওয়া আসা গিয়ারিং খরচ না, এটা তো সরকারি খরচ, সরকারি খরচ। এখন যাইলে কিছু খরচ তো তারা চায় আর কি, কিন্তু নর্মালি গভর্নমেন্ট ফ্রি করে দিচ্ছে, এটাকে ফ্রি করে দিচ্ছে। গাড়িও দিচ্ছে সরকারি ভাবে, আলট্রাসাউন্ড মেশিন দিচ্ছে সরকারি, ডাক্তারও সরকারি। এখন ডাক্তারকে আপনার বাড়িতে নিতে গেলে তো কিছু আপ্যায়ন তো এটা করতে হবে, এটা আনঅফিসিয়ালি আর কি, অফিসিয়ালি নাই। যদি বেশি রকম আপনার সাথে যদি ভালো সম্পর্ক থাকে আপনি এমনি যেতে পারে, হয়তো খাওয়াই দিলেন ভালো করে, একটু গরুর মাংস জব করে, খাসির মাংস খাওয়াই দিলেন আর কি। কোনটা মানুষের ক্ষেত্রে কোনটা না, এটা রোগীর বেসিস অনুসারে 7 দিন লাগে, 14 দিন লাগে, 21 দিন লাগে, 28 দিন লাগে, রোগের ধরন বুঝে আর কি। সর্বনিম্ন 7 দিন, সর্বনিম্ন হচ্ছে 7 দিন। আমরা এখন আমরা 7 দিন মানুষের ক্ষেত্রে দেখি না, এখন সর্বনিম্ন 10 দিন করে ফেলছে ডাক্তাররা। এখন 10 দিন দেয় না, 10 দিনের নিচে আর অ্যান্টিবায়োটিক দেয় না, তার 10 দিন লাগে। 3 দিন বাড়াই দিছে। হ্যাঁ, এখন দেখবেন যে ওষুধ আপনার দিলে 10 দিন দেয়, কারণ জানে যে রুগী এটার মধ্যে 2-3 দিন মিস করবে খাওয়া, খাইতে গেলে কিনতে গেলে 2-3 দিন মিস করবে, এই কারণে 10 দিন দেয়। দেখবেন যে টাকা নাই, 7 দিন কেনা পরে 1 দিন 2 দিন গ্যাপ পড়ে আছে, আবার 3 দিন পরে আবার খাওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এই কারণে ডাক্তার ওনার এই রিক্সা যায় না, টান দিয়ে 10 দিন লিখে দেয়, 10 দিন খাওয়া। ড্যাপ দেখা হলে কার্যকারিতা কমে যায়, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই 10-15 মিনিটের মধ্যে জ্বরের মুখ খুলে যায়। না করলে আর করা গেছে না, আবার দ্বিতীয়বার অপেক্ষা করতে হবে, আবার দিবেন সেকেন্ড টাইম, আবার দিবেন। হয়তো ডোজ হয়নি, ডোজ হয় 15-20 মিনিট, আধা ঘন্টা, 30 মিনিট পরে, 30 মিনিট পরে। কি আপনি কি নর্মাল ডেলিভারি করলে তো কষ্ট হবে, টাইনে টাইনে বাইর করবেন। হ্যাঁ, বুঝলেন, টানাটানি বেশি টানাটানি করলে 2 জনেরই লস, মায়ের লস আবার বাচ্চারও লস, দুইটাই লস। টানাটানি করে তো বাছুরি মেরে ফেলান আপনারা অত্যাধিক টানাটানি করে বাছুরি মেরে ফেলান। টানাটানি করতে গেলে এটা থুতনিটা বাইজা যায়, অনেক সময় থুতাটা একটু হাত দিয়ে বাসায় দিতে হবে। থুতাটা গরুর তো সামনের পা এবং মাথাটা আসে আগে, ঠিক আছে। এখন আপনার যদি গরুর মাথাটা পিছন দিক দেয় তাহলে কি করবেন আপনি? মাথা যদি পিছনে দেয় তাহলে কি করবে? হাত ঢোকায় মাথাটার আগে সামনের দিকে আনতে হবে, ঘুরায় আনতে হবে, ঘুরায় এনে এসে পরে খালাস করতে হবে। হ্যাঁ, না না, ও তো সহজ মনে হচ্ছেন দুনিয়া। আপনি ডেলিভারি করে আসবেন স্বাভাবিক ভাবে, নর্মাল ডেলিভারি এমনি হয় প্রায় 90%, কিছু 10% ঝামেলা হয়, ডিস্টোকিয়া বলা হয়, এটা ঝামেলা থাকবেই। এর জন্য সিজার, আর যদি আপনি ভালো মানে থাকেন, ফিজিশিয়ান থাকেন, তাহলে আপনি কি করেন, অনেক সময় হাত ঢুকায় দেয়া, মাথাটা থুতাটা একটু বাসায় দেয়, অথবা মাথাটা বাইকে রয়েছে মাথাটা সোজা করে দেয়, সোজা করে বাসায় দিয়ে এক হাতে বাসায় দেয়, আর এক হাতে টান দিলেন, একটু টান দিলেন। আবার গাছের মধ্যে বাইন্দা, রশিদে বাইন্দা টান দিয়ে গলা টলা সহ গেলাম, ঠিক আছে। অনেক সময় প্লাসেন্টা বের করতে গেলে এই কাজই করেন আপনার, হাত ঢুকায় দেয়া, জরায়ু অল্প একটু বাড়িছে, আর বাহি একটা নেকড়া দিয়ে বাইদা গাছের লয়ে বাইদা টানে দিই, সিরিয়া বিরিয়া সব নিয়ে আসে পরে। হ্যাঁ, বের করতে হবে, করতে বলুন, সমস্যা নেই। ছাগলের হয়, ছোট ডোজ হবে, ছোট ডোজ হবে। ব্রুসেলোসিস নামের রোগ আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা গরুর ক্ষেত্রে হয়। এটা সাধারণত আপনার অ্যাবর্শন হয়ে যায়, 6-7 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, পেটে 6-7 মাস আছে, এরপরে দেখা যায় নষ্ট হয়ে যাচ্ছে, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। ব্রুসেলা অ্যাবর্টাস, নামই হলো ব্রুসেলা অ্যাবর্টাস। এই ব্যাকটেরিয়া আক্রমণ করলে অ্যাবর্শন হয়ে যাবে, তার পেটের মধ্যে কাজ শেষ। ছাগলে হয়, যদি এরকম হয় অ্যাবর্শন হয়ে যায়, অ্যাবর্শন মানে কি, বাচ্চা কি মরা বাচ্চা বের হয়ে যাওয়া আর কি, মরা বাচ্চা বের হয়ে যাওয়া। এখন মরা বাচ্চা যদি বের হয়ে যায় তাহলে আমরা কি করবো, জরায়ুতে কিছু আমরা ওষুধ দিয়ে দেবো, যাতে ভিতরে লোকালি কি যাতে ইনফেকশন না থেকে যায়। তাহলে আমরা জ্বরের মধ্যে কিছু কি অ্যান্টিবায়োটিক অথবা মেট্রোনিডাজল কিছু গ্রুপের ট্যাবলেট আমরা দিয়ে দিব ভিতরে, আর প্যারেন্টালি আমরা বাইরে ইনজেকশন প্রয়োগ করব ভিতরে। হ্যাঁ, তখন তো জ্বরের মুখ খুলবে, হাত ঢুকায় দেয়া আপনি জ্বরের ভিতরে দিয়ে দিন, ট্যাবলেট দিয়ে দিন। হ্যাঁ, মেট্রোনিডাজল অথবা সালফাডিন এস অ্যান্টিবায়োটিক আমরা সরাসরি ভিতরে ঢুকাই দিই। রেনামাইসিন, অনেক সময় অনেকে কি করে আবার ইনজেকশন ঢুকায় দেয়, রেনামাইসিন ইনজেকশন জ্বরের মধ্যে লোকালে, জরায়ুর ভিতরে তো আর হাত ঢুকাইতে না, জরায়ুর মধ্যে হাতটা ধরে পরে ইনজেকশন দিয়ে দিবেন,
ইনজেকশন দিয়ে দেবে অথবা আঙ্গুল ধাক্কা দিয়ে ট্যাবলেট ঢুকবে, ও 2 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ ফাঁক হবে, হ্যাঁ 2-3 ইঞ্চি পরিমাণ ফাঁক হবে, এর বেশি তার ফাঁক হবে না। আর পুরো হাত যে ঢুকাই দিবেন তা তো আর ফাঁক হবে না, 2 ইঞ্চি ফাঁক হবে, 2-3 ইঞ্চি ফাঁক হবে। 2-3 ইঞ্চি ফাঁক হইলে আমরা ট্যাবলেটটা অনেক সময় ট্যাবলেটটা ঢুকাই দিব জ্বরের মুখে পর্যন্ত, পরে ট্যাবলেট ঢুকাই দেব। হ্যাঁ জ্বরের প্রসবের আগেও ঢুকাইতে পারেন, যে পর্যন্ত ঢুকাইতে পারেন আপনি, যে পর্যন্ত যায় ফাঁকা আছে এই পর্যন্ত ঢুকাবে। সার্ভিক্সের মাথা বন্ধ ঢুকাইবে, সার্ভিক্সের মাথা বন্ধ না ঢুকাইলে আপনার প্রসবের সময় ঢুকাই, আমরা যখন এআই করি তখন আমরা পায়ু পদ্মে ঢুকাই, পায়ু পদ্মে ঢুকে জরায়ুর মাথাটা যেটা আছে সার্ভিক্সের মাথাটা ধরি আঙ্গুল দিয়ে ধরে এনে পরে ডান হাতে আমরা স্ট্র ঢুকাই। আর বাচ্চা প্রসবের সময় তো আপনার হাত ভিতরে ঢুকাইতে পারবেন, বাচ্চাটা রিপ্লেসমেন্ট করার জন্য ঘোরানোর জন্য তো টাইনে বের করতে পারবেন। তো পলিথিন এই পর্যন্ত গ্লাভস ইউজ করবেন আপনি। কার স্টমাকে? না স্টমাকে হাত দিবেন কেন আপনি? কোন পলিথিন? পলিথিন দিবেন কেন? ও পলিথিন খেয়ে ফেলছে, পলিথিন খেয়ে ফেলে তো খেয়ে ফেললো, আর কি করবে? এটা সার্জিক্যাল অপারেশন করে বের করতে হবে, অপারেশন করে পাকস্থলী কাটতে বের করবে, আর এছাড়া তার সুযোগ নাই। আর যদি কোনো কারণে যদি ঘুরে ঘুরে ফাইনাল রাস্তাতে বাইরে যেতে বাইরে বলবো আসে, বুঝছে? এখন উন্নত প্রযুক্তির সুবিধা কি, অপারেশন করবেন কাইটা বের করবে, আর পলিথিন খাইয়া থাক ভিতরে, সমস্যা কি? না না আমরাই করতে পারি না, আমরা করবো থেকে আমরাই করতে পারি না, আর আপনি করবেন, আমরা পিএইচডি করা লাগে তাইলে সম্ভব। আমি ওই যে সিজার করতে পিএইচডি করতে হয় যারা, তারা সমানে সিজার করতেছে, এমএস শিখে না, পিএইচডি করতে হবে, খুব কম। আমার বন্ধু ওই যে পিএইচডি করছে সায়েম কিশোরগঞ্জে, যেটা সিজার করতেছে সমানে পিএইচডি করছে সার্জারিতে, পিএইচডি করছে, তাইলে তার একটা সুযোগ হয়েছে, সমানে সিজার করে বেড়াইতেছে সায়েম স্যার। ঠিক আছে, ময়মনসিংহ থাকে আর কি, আপনি অসুবিধা, আপনি ডাক দিলে সে যাবে গা, যন্ত্রপাতি লইয়া, অসুবিধা কি, সিজার করে দিয়ে আসবে, সমস্যা নাই। তো সবাই তো আর এই শখ নাই, হ্যাঁ এর শখ আছে না, এর লোকে থাকলেও আপনি সিজার করে যদি মরে যায় বান্ধা লয়ে যাবো পুলিশ, আপনি তো যাইতে পারবেন না, এর হাতে মরে গেলে তো সমস্যা নাই, এর আপনার হাতে মরে গেলে তো আপনি বানবে, বুঝলেন? তাহলে তো সিজার সবাই করে বলাইতো, নিজের গরুটা করতে পারবে, এইটা করতে পারবে না। তাইলে করেন আগে। এখন আমরা ক্লিনিকে যে করি ডাক্তার থাকে, এরপরেও কিছু কিছু ক্লিনিক আছে ভিতরের দিকে, এটা ডাক্তার নিজে সাইড জায়গায় করে ফেলা, এটা তো আমরা জানি না, গরিব মানুষ এরাও চিনে না ডাক্তার কেনা, আর ক্লিনিকও এই সুযোগ পাইছে 5,000 টাকা দিচ্ছে, এই 5,000 টাকা কয়ে আপনি সিজার করে দিবেন, কিভাবে সম্ভব 5,000 টাকা আপনি সিজার করে দেওয়া? সিজার করতে গেলে ডাক্তারই নেই 15-20,000 টাকা, তাহলে আপনি 5,000, একজন অ্যানেস্থেসিওলজিস্ট লাগে, একজন সার্জন লাগে, 2জন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার লাগে, মানে 3জন ডাক্তার, একজন অ্যানেস্থেসিওলজিস্ট, 4জন ডাক্তার লাগে, 4জনকে তো 20,000 টাকা দেওয়া লাগে, 5,000 টাকা দিলে তো 4জন 20,000 টাকা, অথবা যে সিজার করলো তারে 10,000 টাকা, আর বাকিগুলো 5,000 করে দিতে হবে। তাহলে এখন আপনার 20,000 টাকা লাগে। আমার শালির সিজার করেছি ঈদের মধ্যে, জ্যোতি ম্যাডাম সে 20,000 টাকা নিচ্ছে চার্জ আলাদা, তাহলে এখন তাকে 20,000 টাকা দিতে তার টিম দেয়, আর বাদ বাকি ওষুধপত্র, ক্লিনিক ভাড়া, চার্জ, ওটি চার্জ, এগুলো সব আমাদের দিতে হবে আলাদাভাবে। তাহলে এখন তার খরচ হয় টোটাল 50-60,000 টাকা, আপনি দিবেন, এমনও ক্লিনিক আছে 5,000 টাকা দিলে সিজার ফেলবে, তার মানে ওইটা আর ডাক্তার লাগতো না, ওই যে মালিক যে আছে নিজে সিজার ফেলবে, কারণ হে করতে করতে তুমি যেটা বলছো যে আমি অভিজ্ঞতা হয়ে গেছি, 20 বছর ধরে দেখতাছি, করতেছি, সাথে থাকতাছি, হ্যাঁ নিজে করে লাগে। এখন হঠাৎ করে 2-1টা বিপদে পড়ে যায়, এই তোর ক্লিনিক বন্ধ হয়ে যায়, জানার দিন হয় ক্লিনিক বন্ধ হয়ে যায়। মুসলমানি করতেছে না হাজামরা, না না হাজামরা করতেছে না সমানে মুসলমানে, আমরাও তো মুসলমানি করছি, হাজাম দেয়, হাজাম দিয়ে করছি না, আপনারা কি হাজাম দিয়ে করছেন না? আমার ছেলেটা করছে, আমি সার্জন দিয়ে করাইছি, সার্জন দিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করাইছি, লোকালি হয় না, হ্যাঁ 3বার নিয়ে গেছি, দেখা যায় সে রাজি না কোনো অবস্থাতেই, তো তাকে পরে জেনারেল অ্যানেস্থেসিয়া, হ্যাঁ ও অনেক 3বার নিয়েছি, 3 দিন নিয়ে গেছি ডাক্তার কাছে, ডাক্তারের সহ লাথি মেরে ফেলাই দিয়েছে 3জন ডাক্তার। ডাক্তার আমার পরিচিত তুহিন সহকারী অধ্যাপক, খুব ভালো ডাক্তার, 3 দিন বাই চেষ্টা করলাম, হইলো না, আপনি এটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েই করা লাগবে আপনার ছেলেরে, হ্যাঁ শক্তিশালী তো, 3-4জনটা ফালাইছে ডাক্তার, এরপরও স্যালাইনের কথা দিয়ে সেট করে দিয়ে 4জন হাতে পায়ে বাইন্ধে দৌড়িয়ে গিয়ে পরে স্যালাইন দেওয়া লাগবে তারে, পরে ঘুমাইছে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে, পরে তারে করা হয়েছে।
তো এখন আমরা এখন তো জেনারেল অ্যানেস্থেসিয়া মরে যেতেছে অনেকে, আসলে চিকিৎসা করে দেখছে যে অ্যানেস্থেসিয়ার যে ওষুধে গঞ্জগণ, ওষুধে ঝামেলা, কারণ ডাক্তারের দোষ হয়েছে, আসলে তো ওষুধে দোষ, করার কিছু নাই। এখন এই যে হাজামে করে দিতেছে সমানে, এখন শিক্ষিত লোক হাজাম দিয়ে করাই দিতেছে, তাও এটা বালা মরতো না, এটা তো মরে যেতেছে, হঠাৎ করে দেওয়া যায়, সমানে মারা যাইতেছে। হ্যাঁ, তাহলে এখন দেখা যায় আসলে কার মৃত্যু কিভাবে আছে বলা যায় না। তো এখন তুমি করো সিজার, অসুবিধা না, সিজারের যুগ আসছে। ইনজেকশন নিয়ে আসছি, একটু গরুরে দেখাবো, চলেন আমরা একটু গরুকে একটু ইনজেকশন দেখাবো। চল, গরু আছে আমাদের এখানে? হ্যাঁ চলেন। না না, আমাদের সেরে গরু। হ্যাঁ বলেন। 17-18 এটা গরু সাইজ অনুসারে আর কি। না না, এটি পার্মানেন্ট স্টিলের সুই, দুর্গাবাড়ি ফার্মেসিতে পাবেন। ডক্টরস নিডল, ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান স্টিলের। স্যার এটা কি কি কাজে ব্যবহার করতে পারবো? কোনটা? ওইটা ওইটা সুই, মোটা সুই, এই যে এটা দিলে তো বেঁকে যায়, মুসরা মারলে বেঁকে যাবো। আচ্ছা, এটা তো মানুষের ওয়ান টাইম, আর এটা গরুতে দিলে বেঁকে যায়, ঠিক আছে? ওইটা দিলে আর বেঁকবে না, ওটা স্টিলের সুই তো বেঁকবে না। আপনি ইচ্ছা মতো জেনে বললেন, আড্ডির মধ্যে মারলে মারতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই করো। এখন হচ্ছে আপনি এটা দেন, এটা দেন, এটার আগে ইয়ে করেন। এই ইনজেকশন কে কে দেন আগে? এটা ইনজেকশন দিয়ে অভ্যাস কার আপনার? আচ্ছা গুড। এটাতে বের করবেন, এই ছোটটাতে বের করবেন, একটু ব্লাড বের করে দেন। হ্যাঁ, সেটা এই এটা বাঁধো, এটা ছোট করে বাঁধো, ছোট করে। ছোটটাই ধরি আমরা, বড়টা না ধরি না, মোটাটা এটা ইনজেকশন দিই, এটার পরে দিই আমরা, এটা দেখি আগে। একটু ছোট করে গলা বাঁধো। 18 না স্যার? 18। স্যার চোখে কি জানা হয়েছে? না আচ্ছা, তাও হোক, ওটা আমরা পরে দিই, আগে শিরাটা দিই। মাথা আরো ছোট, আরো ছোট, আরো ছোট, আরো ছোট বেড়া, একবারে। হ্যাঁ, একবারে লাগাও। হ্যাঁ হ্যাঁ, বাঁধো বাঁধো, বেঁধে দেবো, একবার বেঁধে দেবো একবারে পরে। আর আমরা শিরাটাই হলো আসল জিনিস, শিরাটা। শিরা কোনটা স্যার? হ্যাঁ, এই যে জগুলার ভেইন, আমরা এটি দেখাবো। জগুলার ভেইন, শিরা মাথা ধরে না। মাথাটা বসাও, মাথাটা বসাও, মাথাটা বসাও, মাথাটা বসাও। এই তো, এই যে মাথা বসাও বেটা, মাথা বসাও, মাথা বসাও। হ্যাঁ আস্তে, আর এইভাবে না, একটু নরমালি বসাও। হ্যাঁ, কষ্ট পাইতেছে, যা আতি আমার কাছে। আগে আগে দেখালো, আগে আগে শুরু হয় না, আমরা আগে প্রস্তুতি দেয়। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এটা তারা একটু নরমালি বাঁচতে দেন, নরমালি বাঁচতে দেন। কি হলো, এতগুলো লোক এরপরে কন্ট্রোল করতে পারতেছেন না? একটা ছোট বাচ্চারা মাথা একজন ভাসান। হ্যাঁ, মাথাটা ভাসা, রগটা দেন, আগে রগটা দেন, নরমালি দেন, আগে নরমালি দেখেন কোন দিক দিয়ে যাইতেছে। মাথাটা তো কুজো রয়েছে, দেন এদিক দিয়ে। এই যে এই যে শিরাটা আছে না, এদিকে ধরেন, এদিকে চাপ দিয়ে ধরেন, আপনি ধরেন। স্যার ভিতরে তো আর ওই যে, হ্যাঁ, এই যে বাসি বসে, এই যে এই যে এই যে ধরেন, চাপ দিয়ে ধরো, আর একটু। হ্যাঁ, এখন আমরা সুই ফুটান। এই যে আগে ধরবেন, এই যে উনি যাবে। হ্যাঁ, এই যে দেন, মোটা ধরেন, চাপ দিয়ে ধরেন, ধরে ফুলুক আগে, ফুলুক আগে। এই যে এই যে হাত দিয়ে দেখছেন, এই যে হ্যাঁ, ফুলছে না? হ্যাঁ, আমরা সুই গুদান। এই মাথা ধরে ফেলবো, মাথা ধরে, মাথা ধরে, মাথা। হ্যাঁ, দেন দেন দেন। হ্যাঁ হ্যাঁ, না সারেন না, হ্যাঁ সারেন না, মাথাটা দেন। না, আগে 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 বাসাইলন, ফুলাইলন। হ্যাঁ, ফুলাইলন। হ্যাঁ, দেখেন ফুলছে কিনা। কিন্তু শিখতেই হবে, কিচ্ছু করার নাই। না না কিছু। হ্যাঁ, এই যে হ্যাঁ বেটা, মাথা ধরো বেটা, ভালো শক্ত করে ধরো। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুলছে। হ্যাঁ, পিছলা যায় কিন্তু আপনি জোরে দেন, জোরে দেন। হ্যাঁ, গাথাই দিতে পারেন না আপনি, এত দাঁড়ান। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এই যে দেন। হ্যাঁ, দেন দেন। হ্যাঁ হ্যাঁ, দেন দেন। গুড। হ্যাঁ, এই যে ব্লাড এসে গেছে, ঠিক আছে? আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর টান। হ্যাঁ বাস, ওকে। টানে। হ্যাঁ হ্যাঁ, তুলুক। ওকে, গুড গুড, ঠিক আছে, আসছে না? হ্যাঁ, ব্লাড। রাগ করিস না। হ্যাঁ আমরা একটু শিখতেছি, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এটা গেল। আর এই পাশেটা দেন, এই পাশেটা দেন, এই দুই পাশে কিন্তু, এই যে দুই পাশে কিন্তু এরকম মোটা ভেন। হ্যাঁ, দুই পাশে দুইটা। হ্যাঁ, জগুলার ভেন দুই পাশে ধরলে ফেল। না না, এটা না, আপনি মাথাটা ভাসান, ছোট করে দেন। হ্যাঁ, ছোট করে দেন, ধরলে ফুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে গুড। এই যে ফুলে, এই যে ফুলবে, হাতে খালি চাপ দিবেন, খালি চাপ দিলে বোঝা যাবে। হ্যাঁ, ধরো না, এইভাবে না, এইভাবে ধরো। হ্যাঁ, এবার ধরো। হ্যাঁ, টানা দিয়ে ধরো, চাপ দিয়ে ধরো। আচ্ছা তাহলে আপনি দেন একটু ইটা দিন। হয় নাই? হ্যাঁ, চাপ দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, যত ধরো হয়, এনে ধরো না, ধরো না। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, কত হইছে? স্টাইল ডাইরেক্ট ধরেন। এই যে এনে চাপ দিয়ে ধরেন না, এটা চাপ দিয়ে ধরলেই তো আস্তে আস্তে ফুলে আসবে।
এই যে উপরে উপরে ফুলবে। আসতে দেন তাহলে ফলো করে দেবেন। হ্যাঁ আচ্ছা দেন দেন। দেখেন আমরা ওই যে ওই গরুটা দেখি আর এটা হলো ওই আপনার দরকার উপরে উপরে, হ্যাঁ উপরে উপরে উপরে, হ্যাঁ ছাড়েন গরুটা ছাড়েন, আমরা মাথাটা ছাড়েন, মাথাটা ছাড়লে বুঝতে হবে, মাথাটা ছেড়ে দেন, হ্যাঁ মাথাটা ছেড়ে দেন, আর দেই বলছে ছাড়েন গলাটা ছাড়েন, এমনি দেখা যাবে, ছাড়ে দেন না, হ্যাঁ ছাড়ে দেন, হ্যাঁ এমনি দেখা যাবে তার শিরা, এই যে এমনি তো শিরা দেখা যাবে, দাঁড়ান মাঝখান দিয়ে যাবে, এই যে এই যে এটা, হ্যাঁ এনে এনে খালি চাপ দিয়ে ধরেন, এনে চাপ দিলে ফুলে উঠবে, স্যার এখানে এই যে ফুলে গেছে, এই যে দেন ফুলে গেছে, ছাড়েন খালি চাপ দিবেন, খালি আঙ্গুল দিয়ে ক্লিক করে দেখবেন যে ঠিকই ফুলছে কিনা, ছাড়েন এই যে এই যে এই যে এই যে এই যে পাওয়া যাবে না কেন মাঝখানে এটা চাপ দিয়ে দেন, ছোট গরুতে স্যার খুঁজে পাওয়া কঠিন হবে না না কোনো কঠিন না, কোনো কঠিন না, পাতলা পাতলা ধরো, কোনটা দিয়েছে, হ্যাঁ ছাড়েন মাথাটা ছাড়েন, এটা এন্টিস্টামিন দিয়ে দেন, রে মাংস দিয়ে দেন এন্টিস্টামিন, কই ইয়াটা কই ওষুধ কই, এই যে আমার কাছে না, আরেকজনে দেন, আপনি দিয়েছেন আরেকজন, এই আপনি দেন, স্যার আমি পরে স্যার হ্যাঁ না দেন 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 স্যার হ্যাঁ 7 বছর পরে 7 বছর আমি শিখবো মারি আছে, আর গরু ধরার একটা স্যার টেকনিক আছে, এস্টাবেট এই জান্নাত না আর লড়াচড়ার সুযোগ নাই না, এই লাথি মারতে পারবো না। কেমনে দেখছেন কি স্টাইল করে ধরার এভাবে ধরে পাঁচে বলতো, হ্যাঁ পাঁচ সিসি কোনো পাঁচ বের করো আউড়াইতে পারবো না। হয়েছে থাক, আর এইভাবে ধরে না, উপরে মারলো ধরবেন, সবচেয়ে বড় মারলে ধরা, সব থেকে নরম এই মাংস, গভীর মাংস। গভীর মাংস, আমরা মাংসের সামনেও দিতে পারি ইনজেকশন, এই শোনেন তাহলে আমরা প্রথমে শিরাই গেছি, আর যদি আমরা চামড়া নিচে দিই তাহলে কোথায় দিব, ডিলা চামড়া কোথায়, এই যে ডিলা ডালা চামড়া, যেটা এটা এগুলো কি যেগুলো ইনজেকশন দিবেন না 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 এইগুলো না, এই যে এনে মাংসটা দিবেন, এই যে এনে এটা কি স্যার এটা তো রক স্যার এটা রোগ, এটা রোগ, হ্যাঁ এটা রোগ, এটা এমনি রোগ, রোগে ইনজেকশন দিলাম না 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 এই রোগ না তো, এটা ভেইন, আমরা এটাকে বলা ভেইন, জগুলার ভেইন, vein মানে আর এটা তো রোগ না, ভেইন মানে শিরা, ভেইন মানে শিরা, শিরা আপনার গ্রাম বাংলা ভাষা রোগ বলে নাকি, কিন্তু অরিজিনাল শব্দ হচ্ছে শিরা, শিরা, শিরা একটা, এটা হচ্ছে ধমনী, দুই ধরনের আছে, একটা হচ্ছে ধমনী একটা, শিরা একটা, আমরা যেটা দেই এটা হচ্ছে জগুলার ভেইন, না উপরে এটা টানা, এটা টানা, এটা মাসেলের টানা, না না এটা কিছুই না, এটা এমনি টানা দেয়, এটা টেন্ডন, এটি টেন্ডন, এগুলো হ্যাঁ টেন্ডন, ও হেড ডিরেকশন, হেড ডিরেকশন মাথার দিকে, আমরা ইয়া দিলে, হ্যাঁ এই শোনো পিছনে দিবা, পিছনে এটা কি কি হয়েছে, এটা কি সমস্যা, অ্যালার্জির সমস্যা আছে, আচ্ছা দাও, এই ধরো একজন গরু, আরে এই বাবা পাশে নিয়ে আসেন, এই পাশে এই পাশে নিয়ে আসো তুমি, এই পাশে নেও গরুটা করে, হ্যাঁ হ্যাঁ দেখা হবে গরু দেখা হবে। আচ্ছা দেখ, হ্যাঁ দেও, এই শুয়ের মাথা খুলে লো বড়া, পাগলামি করতে শুয়ের মাথা গুলো, হ্যাঁ খাওয়াটা সারাইছে, সারাইছে গাদ্দারে না হাত লাগা দেখছো কলা সেটা কলা যাইতেছে না, টাইট আছে, এটা মজান যাব যেহেতু ই কম টাইট করে ফেলছে বেশি না, খোলা যায়, কাপড় দিয়ে স্যার এ দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে, দেওয়া যাবে এইভাবে, আমরা এইভাবে দিব না, আমি দিয়ে দিচ্ছি। না 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 সেও তো দিতে পারবে, তোমার তো দেওয়াটা ফ্যাক্টর না, কিন্তু দেওয়ার টেকনিকটা জানতে হবে, তোমার এটা খুলো, এটা খুলে দাও, টেকনিক তো জানতে হবে, তুমি তো দেওয়া তো কোনো ব্যাপার না, তুমি একমাত্র যেটা দিবা এইভাবে, হ্যাঁ এখন এটা ধরো তুমি, তারে দাও, বলি তাহলে তো মনে করো যে এই যে শোনো আমার কথা শোনো, এই যে এইভাবে হাতাইতে থাকবা, হাতাইতে থাকবা, হ্যাঁ হাতাইতে থাকবা, বাস এটা বাইরে বাস, ঠিক আছে এখন দাও, এখন এটার মধ্যে ঘোরাও, এর মধ্যে ঘোরাও, লাগাই পেস লাগাইতে হবে, নাহলে কিন্তু ছুটে যাবে, চাপ দিলে, পেস লাগাও, পেস লাগাই দেও, চাপ দাও, হ্যাঁ গুড, চাপ দাও, আস্তে আস্তে দিতে পারেন। হ্যাঁ টানতে পারি, টান পারি, হ্যাঁ গুড, ওকে, আর ডলা দিতে হবে না, শেষ, আর চামড়া নিচে ডলা লাগা, এই যে না না ডলা দিতে হবে না, ডলা দিলে মাসেলে আবার সমস্যা হয়, কারণ ডলা দিলে ওই আশেপাশে যে বেইন গুলো হয় এগুলো নষ্ট হয়ে যাবে, থাকলে যাবে, ডলা দিবে না, আর চামড়া, হ্যাঁ হ্যাঁ এই চামড়া নিচে দাও, এই যে দাও, হ্যাঁ হ্যাঁ গুড, এই যে পরে দিয়ে দিবা, ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে শেষ, চামড়া এটা একটু খুলে দাও, এটা একটু খুলে দাও, এটা একটু খুলে দাও, মাথাটা একটু ছোট করে দাও, স্যার হ্যাঁ? এখন এই সুস্থ সবল হ্যাঁ আচ্ছা আচ্ছা এর কোনটা অংশ কোন অংশের নাম কি, আমি এই যে ভ্যান চিনতেছি না, আচ্ছা অংশীরা চিনতেছি এটা হচ্ছে, শোনো আমি বলি, ইংরেজি নাম হচ্ছে ভেইন, আর বাংলা হচ্ছে শিরা, শিরা, আমরা এখানে জাস্ট খালি শিরা ইনজেকশন দেবো, গরুর ক্ষেত্রে দুইটা ভেইনের নাম, প্রমিনেন্ট ভেইন দুইটা আছে, জগুলার ভেইন, এটা হলো গলার দুই পাশে দুইটা মোটা শিরা থাকে, মোটা শিরা থাকে, এই দুইটা শিরার নাম হচ্ছে জগুলার ভেইন, এবং এই ভেইন দিয়ে আমরা কি করি যে এই স্যালাইন পুশ করি, অথবা ঔষধ যেগুলা লার্জ ভলিউম প্রায় 100 ml এর উপরে বেশি লাগবে, মনে করেন স্যালাইন 1000 ml, আমি তো এটা মাংসে দেওয়া সম্ভব না,
চামড়ার নিচে দিতে গেলে এক জায়গায় 20 ml দিতে পারবেন, 25 ml দিতে পারবেন, বেশি দিতে পারবেন না। কেন তার মানে স্যার? পারবো না, চামড়া ফুলে যাবে তো, চামড়া ফুলে যাবে না। আপনার চামড়ার নিচে কতটুকু দিতে পারবেন? 5 ml দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। হ্যাঁ, বেশি তো ফুলে যাবে তো। এখন আমরা গরুর ক্ষেত্রে চামড়ার নিচে অথবা মাংসে ইনজেকশন দিতে গেলে এক জায়গায় সর্বোচ্চ 20 ml ইউজ করতে পারবো, 20 থেকে 25 ml, এর বেশি না। আর তাইলে আমি 100 ml গুলো এখন কোথায় দিব আমি? তার মানে যদি মাংস দেই তাহলে 100 ml নিতে গেলে আমাকে 4 ভাগে দিতে হবে, 4 জায়গায় দিতে হবে, 20 ml করে অথবা 25 ml করে 4 জায়গায় দিতে হবে। আর শিরা যদি দেই 100 না, 1000, 2000, 3000 ml পর্যন্ত শিরা দিয়ে দিবা, সরাসরি চলে যাবে। সেক্ষেত্রে একটা সিরিজ স্যালাইন একটা সিরিজে কি দিতে পারবো স্যার? এক সিরিজ স্যালাইন ঝুলাই দিবা, একটা স্যালাইন ঝুলাই দিয়ে সমানে মারি দিবে। এর মধ্যে আমরা যেমন সোডিপ দেই, সোডি বাই কার্ব, এটা তো প্রায় একটা গরুরে দিতে হবে, প্রায় দিতে হবে 200 ml, অথবা ক্যালসিয়াম 200 ml দিতে হবে। তাহলে আমরা কিভাবে দিব? একটা স্যালাইনের বোতল ঝুলাই দিব, স্যালাইনের বোতল ঝুলাই দিয়ে স্যালাইনের সেটটা যেটা আছে এটা যোগলা ভেনের সাথে সুইটা লাগাই দিব, আর স্যালাইনের মধ্যে সমানে পুশ করতে দেবো, যত লাগে, যত লাগে মানুষের যেভাবে দেওয়া হয়। এমনি ইনজেকশন দিয়ে কত ml পর্যন্ত দেওয়া যায় স্যার? 20 ml থেকে এক জায়গায় 20 থেকে 25 ml। আমরা যদি এর চেয়ে বেশি দিই তাহলে 2-3 জায়গায় দিতে হবে। 20 ml করে দুই পাশে 40 ml, অথবা আমার যদি 4 জাত ইনজেকশন দেওয়া লাগে, 4 জাত মিলে 40 ml, তাহলে 4 জায়গায় দিব আমি। ইনজেকশন যে আমরা করবো জোগুলার ভ্যান ছাড়া আর কোন কোন জায়গা আছে স্যার? আমরা ইনজেকশন হলো 3 ধরনের, একটা হচ্ছে জোগুলার ভেইনে, হচ্ছে শিরা লার্জ ভলিউমে দেওয়ার জন্য, আর হচ্ছে চামড়ার নিচে, আর একটা হচ্ছে মাংসে। আমরা যে দিলাম এটা কোথায় দিলাম? মাংসে দিলাম। আর ভেইনে দিলাম না, ভেইনে আমরা ব্লাড কালেকশন করলাম, রক্ত কিভাবে কালেকশন করা যায় এটা দেখাইলাম আমরা। ভেইনে ইনজেকশন দেইনি আমরা, খালি জাস্ট দেখাইলাম যে এটা কি সুই দিয়ে দেখলাম যে রক্ত কিভাবে টেনে বের করে, যেভাবে টেনে বের করছে এইভাবে যদি আমি দেই স্যালাইন চলে আবার যাই যেতে থাকবো ভিতরে, ঠিক আছে। আর একটা দিছি আমরা চামড়ার নিচে, এই যে চামড়ার নিচে যে সুইটা ডুয়াইছে, যে চামড়াটা ডিলা ডালা গলার মধ্যে ডিলা ডালা চামড়াটা টানতে আমরা সুই ঢোকাই দিব। ওগুলা কানের মধ্যে আছে, এটা পাতলা ভেইন। এটা সবচেয়ে গরুর ক্ষেত্রে হলো মোটা ভেইন হলো জোগুলার ভেইন। শিরা আমরা দেবো, এই যে পায়ের মধ্যে মোটা মোটা শিরা দেওয়া যায় না, এগুলো তো দেওয়া যাবে, কিন্তু এগুলোতে আপনি বড় জোর 50 ml 100 ml দিতে পারবেন, কিন্তু গলার সে ভেইনে 5 লিটার 10 লিটার শরীরে দিতে পারবেন সমানে যা আছে। স্যার আমরা ওই এক্সেলেনের ভিতরে ডেক্সামেথাসোন প্লাস মাল্টিভিটামিন সব যত মান চাই এক্সেলের মধ্যে দিতে পারবো, সব দিতে পারবো, সব দিতে পারবো। এখন হ্যাঁ, এইটার জোগুলার ভেইনটা এটা একটু মাথা ভাষা, ওটা একটু ছোট করে বাঁধো। আপনি বলছেন সুইটা উপর থেকে মুখ করতে হবে। হ্যাঁ, সুইয়ের মাথা হলো হেড ডিরেকশন। হ্যাঁ, মাথাটা ধরো, না হাতটা মধ্যে ধরো, না হাতটা ধরো, হ্যাঁ মাথাটা ভাসাও, হ্যাঁ মাথাটা ভাসাও। এই জোগুলা বেন্ডে দাও একটু, হ্যাঁ জোগুলা বেন্ডে দাও, না হ্যাঁ ধরো লাগবে না, খালি এনে চাপ দিয়ে ধরে না, বাম হাতে চাপ দেন আপনি, হ্যাঁ বাম হাতে চাপ দেন। আর এতটা ধরেন কি, শুনেন ধরার টেকনিক্যালি যেভাবে এই যে এনে ধরেন জোগুলা বেন তো অনে, হ্যাঁ চাপ দিয়ে ধরছে, এই যে খুলছে, এনে ধরেন, এই যে যেটা আপনি এইভাবে ধরেন, এই যে নিয়ম হইলো যে এইভাবে চাপ দিয়ে ধরেন, এইভাবে ধরেন, হ্যাঁ এটা ধরেন, চাপ দিয়ে ধরেন, হ্যাঁ চাপ দিয়ে ধরেন, ফুলবে, হাতে টিপ দো না, খালি টিপ দেবো আপনারা তোমরা, হ্যাঁ এইভাবে চাপ দিয়ে দেখবা যে এটা রক্ত আসছে কিনা, এইভাবে চাপ দেবো খালি। হ্যাঁ সুই দেবো আমরা এইভাবে, না সুই ভিতরের দিকে দিলে হার্টের দিকে চলে যাবে, হেড ডিরেকশন মানে মাথার দিকে থাকবে সুই, ঠিক আছে। এই শোনো, সুই দিবা কি মাথার হেড ডিরেকশন, নট হার্ট ডিরেকশন। হার্ট কোন জায়গা, এটা হৃৎপিণ্ড কোন জায়গা? না এই সামনের পায়ের, হ্যাঁ সামনের 2 সিনার মাঝখানে। তার মানে আমি সুইটা স্যালাইন যত দিই, স্যালাইন দিই, ইনজেকশন দিই, সবগুলা কি সুইয়ের মাথা থাকবে কোন দিকে? গরুর মাথার দিকে, গরুর মাথার ডিরেকশন। ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কি কি রিস্ক আছে? ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে রিস্ক বলতে তেমন কিছুই না, ব্লিডিং আসতে পারে, মানে রক্ত আসতে পারে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এবং ইনজেকশন দেওয়ার পরে গরু শুয়ে পড়তে পারে, যেমন কিছু রেনামাইসিন ইনজেকশন আছে, এটা হলো ইরিটেন্ট ড্রাগ, এটি হলো কিছু অ্যালার্জেন ড্রাগ থাকে, কিছু শরীরে ব্যথা শুরু হয়, প্রচন্ড পেইন হয়, পেইনের কারণে গড়াগড়ি করতে পারে। যেমন আপনার রেনামাইসিন ইনজেকশন দিলে কিছু গরু হঠাৎ করে ইনজেকশন দেওয়ার সাথে গড়াগড়ি শুরু হয়, আপনি যদি দৌড় মারেন আমরা থামা মারে দেবো কিন্তু মালিকে। আমার এক কালাতো ভাই আছে, ফুয়াতো ভাই আছে, একই হচ্ছে ইনজেকশন মারিয়া হ্যাঁ তো দৌড়, গরু যে গড়াগড়ি শুরু করেছে দৌড়, আমার রাখি দৌড়। আমি বলছি আমি তো ডাক্তার, তো আমি দাঁড়াইছি, তুমি তো রোগে বাইরে তো মরে দেবো, গড়াগড়ি শুরু করে। আমি বলছি না, এটা ব্যথা হয়েছে তার, 2-4 মিনিট লাপতালাপ করবে ব্যথার জন্য, পরে আবার ঠিক হয়ে যায়। আবার আইভারমেকটিন প্রিপারেশন যেটা আছে, উকুননাশক, যেটা বহি পরজীবী ধ্বংস করে, যেটা উকুন ধ্বংস করে, এটা দিলেও শরীর মুছামুছি করবে, ব্যথা করবে, গড়াগড়ি করবে। কিছু ওষুধ আছে দিলে, এটা আপনার মাথায় জানা থাকবে, যেমন আইভারমেকটিন, এবার নাইট্রোক্সিনিল, কলিজাক্রিমি ইনজেকশন, আর বাইরে উকুন ইনজেকশন। এই 2টা ইনজেকশন চামড়ার নিচে দিতে হয়। কোথায় দিতে হয়? চামড়ার নিচে। এই চামড়ার নিচে দিলে কি হবে, তার পেইন হয়, পেইনের কারণে সে মুছামুছি করবে, গড়াগড়ি করতে পারে, লাফালাফি করতে পারে, আপনি ভয় পাবেন না, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, 4-5 মিনিট পরে ঠিক হয়ে যাবে।
ঠিক আছে। আইভারমেকটিন আর আইভারমেকটিন প্লাস এই দুইটার মধ্যে কি কি একটা উপাদান বেশি, যেমন শুনেন নাপা এক্সট্রা কি আছে, ক্যাফেইন আছে, আর কিছুই না। ওইটা এক্সট্রা, এটা অতিরিক্ত। ওইটা আইভারমেকটিন আর আইভারমেকটিন প্লাস খুব বেশি ডিফারেন্স না। আইভারমেকটিনে চলে যাবে, প্লাসের ধরা নাই। নাপা খাইলে আমরা জ্বর ব্যথা সবই কমে যাবো। আপনার যদি মনে করেন যে আমার 10 মিনিটে কমার মধ্যে 2 মিনিটে কমা ধরা, তাহলে আপনি নাপা এক্সট্রা খাবেন একটা। আমার 8 দামের ট্যাবলেট আমার খাওয়া লাগবে 2.5 টাকাতে, দরকার নাই কোনো। এক কাপ চা খাই এলাম, ক্যাফিন আরো এর চেয়ে 3 গুণ বেশি পাবেন ক্যাফিন। অসুবিধা কি? ট্যাবলেটের মাধ্যমে খাইতে হবে এমন কথা, ঠিক আছে? হ্যাঁ, ক্লোরসোলন থাকে। এটা একটু ব্যথাটা কম হয়, ব্যথাটা কমে আসে আর কি, আর কিছুই না। আইভারমেকটিন প্লাসটা দিন। স্যার ইনজেকশন দেওয়ার ভালো সময় আছে বা ইনজেকশন ভালো কাজ করবে এরকম কোনো সময় আছে? ইনজেকশন ভালো কাজ করবে যদি ফ্রন্ট সাইডে দেন, তাহলে প্রায় 20% তাড়াতাড়ি কাজ করবে। ফ্রন্ট সাইডে কেন কাজ করবে? হার্টটা কাছাকাছি, পিছনে হইলে এখান থেকে তো হার্টে আসতে হবে। সমস্ত ওষুধ তো হইলো কারিগর হলো হার্ট, এখান থেকে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে পরে বডিতে যাবে। তার মানে আপনার পিছন থেকে আস্তে আস্তে সময় লাগবে। এই কারণে ফ্রন্ট সাইডে দিলে আপনার ওষুধের কার্যকারিতা একটু তাড়াতাড়ি হয় আর কি, হার্টে তাড়াতাড়ি পৌঁছায় আর কি। এই কারণে সামনের ফ্রন্ট সাইডে, আর পিছনের সাইডে দিলে অনেক সময় আরেকটা হইতে পারে, পায়ের রগের মধ্যে ইনজেকশন পড়ে যেতে পারে, নার্ভের মধ্যে পড়ে যেতে পারে। নার্ভ যেটা নার্ভ হচ্ছে হলো স্নায়ু পাইতেন না, স্নায়ু তো ভিতরে ইন্টারনাল অর্গান। এটা ব্রেন নার্ভ নষ্ট হয়ে যায় না অনেক, সেই অ্যাবনর্মাল হয়ে যায়। ওই নার্ভ, ওই যে যেটা সাদা সাদা নার্ভ, মুরগির ক্ষেত্রে দেখছেন ভিতরে সাদা সাদা নার্ভ থাকে, সায়াটিকা নার্ভ। এই আমাদের মানুষের আছে, গরুর আছে। আমরা যে চিমটি দেই, এইটা নার্ভের কারণে তো আমরা টের পাই। এই যে 2 ধরনের নার্ভ আছে, একটা সেন্সর আর একটা মোটর। আমি চিমটি দেই, সে সেন্স পায়। এটা গিয়ে কি করে, মোটর নার্ভের মধ্যে ব্রেইনের যে হিট দেয়, যে তোমার একজনের চিমটি মারছে, এরপর আমরা টের পাই, সিগন্যাল দিচ্ছে। এটা হলো নার্ভ। এই নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ নার্ভ হলো ভরা, তার সারা শরীরে ভরা। কারণ আমি ইনজেকশন হেজে লইছি, যে লইয়া এইভাবে যে মারে, এইভাবে মারলে হঠাৎ করে দেখা যায় নার্ভের মধ্যে যেতে পারে, আনএক্সপেক্টেড। এটা আমার ক্ষেত্রে হইতে পারে, আপনার ক্ষেত্রে হইতে পারে। এই কারণেই পিছনের পায়ে দেওয়া যায়, অনেক সময় পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এটা কি দুর্বল গরুর ক্ষেত্রে? না, যে কোনো গরুর ক্ষেত্রে চলে। আমরা দিয়ে গরম আর কি দিবেন, আর এটা দিবেন, এটা অ্যান্টিহিস্টামিন দিবেন, বায়োনল ফুডটা দিয়ে দেন, ওটা তো দুর্বল। ভিটামিনটা দিয়ে দেন, কই আমার ওষুধটা কই, এই গরুর দিয়ে দেন। অ্যান্টিহিস্টামিন তো এটা 5 দিবেন, এটা বায়োনলটা দিয়ে দেন, ভিটামিনটা দিয়ে দেন, বিপ্লেক্স দিয়ে দেন, এটা দেন। এটা 10 সিসি, এটা পুরোটা দেন, এটা দেন, এর মধ্যে দেন, পুরোটা দেন। যে দুর্বল হ্যাঁ, রক্তই তো একই কথা, ফালাই দেন, একটু ফালাই দেন। ওই যে অ্যান্টিহিস্টামিন একটু বসে গেলাম, অ্যান্টিহিস্টাতে বসে গেলাম, অ্যান্টিহিস্টাতে হবে না, 5 ml আছে, অ্যান্টিহিস্টাতে বসে ওইটা পরে বায়োনল ফুডটা, এটার স্বাস্থ্য ভালো, দরকার এটা দিয়ে দেন। ধমনী পাবেন না, ধমনী ভিতরে থাকে। আমরা গরু জবাই করার সময় ধমনী থাকে ভিতরে, ধমনীর মাধ্যমে সারা শরীরে রক্ত বেরিয়ে পড়বে। ধমনীতে হলো স্পিডে রক্ত চলে এবং বডির সমস্ত রক্ত বেরিয়ে পড়বে। আমরা একবারে ভিতরে থাকি, এটা গলায় কাটার সময় ধমনী কাটতে হয়। তো ওই যে আমরা যে অনেক সময় স্টমাক টিউব দিয়ে খাবার দেই, পাইপ দেই, অনেক সময় ধমনী ফাটে যায়, ধমনী ফাটে যায়, গরু মারা যাবে সাথে। ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে যদি স্যার আমি শিরা দেই, শিরায় গেলে তো রক্ত আসতেছে, তাহলে আমি নিশ্চিত হলে শিরায় গেছে। আর যদি আবার যদি মাংস যায় স্যার, মাংসে গেলেও রক্ত আসবে, হ্যাঁ, রক্ত অল্প অল্প আসবে, কিন্তু শিরায় গেলে একবার সমানে খালি রক্ত আসবে আর কি স্যার। আর যদি চামড়া নিচে দেন, তাহলে পানি আসবে, অন্য কিছু আসবে না। এই শিরা পাইছে এবং মাংস পাইছে, এই পর্যায়ে যদি আমি রক্ত পাইলাম, তো না, রক্ত যেটা শিরায় যেটা পাবেন, এটা রক্তই পাবে শুধু, এটা অন্য কিছু পাবে না। আর আমরা যদি মাংসে দেই, ওইটার ক্ষেত্রে রক্ত কিছু আসতে পারে, তবে টান দিলে রক্ত আসবে না। এটা তো একটু রিস্ক আছে স্যার, আমি শিরা দেওয়ার সময় যে মাংস প্রবেশ করলো, মাংস থেকে তো আমি রক্ত কিছুটা আসতেছে, ওই রক্ত আসবে না। এমনি মাংস মধ্যে যদি নীল ঢুকান, টান দিলে মাংসতে রক্ত আসবে না। মানে রক্ত টান দিলে, হ্যাঁ, প্ল্যাঞ্চে টান দিলে রক্ত আসবে না। কিন্তু আপনার শিরাতে ঢুকলে রক্ত আসবে। সেক্ষেত্রে যদি স্টিলের যে এটা কি, এটা এই মাপে, স্টিলের এই মাপ একদম, হ্যাঁ, না, এটা সমস্ত এইগুলো সবগুলো এক মাপ, একবারে 2 সিসি থেকে ধরে 10 সিসি পর্যন্ত ওটা খুলতে পারবে। ওটা এরকম ছোট কিনতে পাওয়া যায়, এটা খালি এর মধ্যে লাগাবে। হ্যাঁ, ওটা এর মধ্যে লাগাবেন, ওটা ওয়াশ করে পরে আবার রেখে দিবেন। ছোট থেকে বড় অনেক কিছু আছে, ওটা ছোট সাইজ আছে, একটু লম্বা সাইজ আছে, বড় সাইজ আছে, স্টিলের বিভিন্ন সাইজ আছে। সিরিঞ্জও আছে, অটো সিরিঞ্জ। ওটা অটো সিরিঞ্জ দরকার নাই, ওটা ভালো না, ওটা তো ওয়াশ করতে হবে। আমরা 1 টাইম সিরিঞ্জ ইউজ করবো। যদি আপনার প্রথম অবস্থায় এই যে মোটা গরু, এটা চামড়া মোটা, এটা দিতে গেলে নিডিল এটা বেঁকে যাবে, ওই যে আমরা ওই ডক্টর নিডিলটা ব্যবহার করবো, স্টিলেরটা। তাহলে আর মুচড়ামুচড়ি করবে, নড়াচড়া করলেও আপনার কি সুই পাকবে না, ঠিক আছে, সুই পাকবে না। আর এই যে এটা দিলে বেঁকে যাবে, এটার মধ্যে দিলে বেঁকে যাবে, বুঝছেন? গুড। এখন এটা ওইটারে দিয়ে দেন 10 সিসি। না, এখানে না, আলাদা ট্রেনিং আছে। এই এক সম্পর্কে এই একজন ধরেন গাজা, 2জন ধরেন গাজা,
স্যার এআই সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিলাম, বাসা বসে বসে করলাম নিজের ইয়াই আমার চ্যাপ্টার না, ইয়াই চ্যাপ্টার আরেকটি স্যার অনঙ্গ মোহন অথবা অন্য স্যার স্যার একটু পাওয়া যায় না রতন রে পাইবেন, রতন রতন না আমি আর পাবেন না, আমার শেষ। স্যার আপনি ক্লাসে শিখছেন আমার আজকে আমার ক্লাস ছিল না, কালকে এই একটু বাইর দিলো, একটু বাইর দিলো যায়। হ্যাঁ যান দেন, হ্যাঁ এই তো হ্যাঁ যান যান। এখন এই বাম হাতে গোড়াটা মধ্যে ধরে নেবেন, বাম হাতে গোড়াটা মধ্যে ধরে লন। স্যার এটা কি আমরা সামনে দিকে দিতে পারতাম না স্যার? হ্যাঁ এটা সামনে দেওয়া যাবে, দিয়ে দেখ। কাজ করতে বেশি হ্যাঁ গোড়ার মধ্যে ধরে রাখবেন যাতে না নড়ে। হ্যাঁ গোড়ার মধ্যে ধরেন, হ্যাঁ চাপ দেন। না 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 সামনে ধরে ধরে আদর না দেন, পুরোটা দেন। না 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 আরে না, আর আর ফুটানো যাবে না, আরে স্যার বলছে আর ফুটানো যাবে। শুনেন, হ্যাঁ স্যার শেষ, তো আর আমাদের- খালি দিলে হবে বাস। হ্যাঁ টান দেন, ওকে। আর হাত দিতে হবে না। সামনে দিলে কোন সাইডে? আরে বাবা যে কোনো সাইডে তো তোমার যে কিছু মাংস গেলে হইছে, তোমার যে কোনো লাগে তো মাংস দিলে হইছে। না 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 কোনো কিছুই নাই। হ্যাঁ ওর মাংসের পুরুত্ব কি এর চেয়ে বেশি হবে? কার ওর তো হাড়ে পুরো ফুটে গেছে। জাগা সমস্যা নাই, ওটা কোনো সমস্যা নেই। এটা নিডলটা পাকায় দেন, নিডলটা পাকায় ফেলাই দেন। না এটা ফেলাই দেন, আর দরকার নেই। এক গরুতে দেওয়া হয়েছে, আর গরুতে দেওয়া যাবে না। ক্যাপটা লাগাই দেয়, ক্যাপটা লাগাই দেয়, ডিস্ট্রাকশন করে দেয়। ইনজেকশনের সিরিজ স্যার এটা থাকবে আমার কাছে। আচ্ছা বছর পরে বের করবে রে। আচ্ছা আচ্ছা ব্লাডটা পরিষ্কার করলেন, থাকবে না তো পরে নামবে নামনে নাকি কয় বছর পরে? না স্যার আমার তো প্ল্যান হচ্ছে